ওকে, আগের বার হচ্ছে ভয়েসে সমস্যা হচ্ছিল আমাদের, এই জন্য হচ্ছে লাইভটা কেটে আবার নতুন লাইভে জয়েন করলাম। আশা করি সবাই নতুন লাইভটাতে কোনো প্রকারই সাউন্ড প্রবলেমের ফেস করবে না এবং হোপফুলি আমরা বাকি অংশটুকু সুন্দরভাবে শেষ করতে পারবো। খুব বেশি কিছু বাকি নাই, কিন্তু সাউন্ড প্রবলেমের কারণে একটা ইস্তফা দিয়ে আবার শুরু করতে হয়েছে। ঠিক আছে, ওকে, হোয়াটএভার, চলে আসুন ইনশাল্লাহ। ঠিক আছে, এখন ঠিক আছে। এই যে গুড 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 গুড। So let's even come. We'll have a great ending, inshallah. ওকে গাইজ, আমি শুরু করি, কারণ আমাদের এর আগে হচ্ছে যে অংশটা বাকি ছিল এটা অ্যাকচুয়ালি খুব বেশি বড় কিছু না, সো আমি টানতে হবে। হ্যাঁ, চলেন। সো আমি এখানে এতটুকু পড়াচ্ছিলাম যে অগ্নাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি। এটা এতটুকু তোমাদের বুঝেছো, যেটা এনজাইম এবং হরমোন দুইটাই নিঃসরণ করে। এনজাইম নতে নালীযুক্ত গ্রন্থি, নালীযুক্ত যেটা বহিঃক্ষরা গ্রন্থি, এদের থেকে এনজাইম বের হয়। আর হরমোনের রতে রক্ত বের হয়। রক্ত অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে এটা, যে হরমোন মূলত রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। আর রক্তের মাধ্যমেই পরিবাহিত হয়, কারণ তার কোনো নালী নাই। এই গ্রন্থিগুলো যে গ্রন্থিগুলো থেকে হরমোন বের হয়, ওই সকল গ্রন্থিতে কোনো নালী নাই, নালীবিহীন গ্রন্থি। এদেরকে আমরা বলি অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে আমাদের অগ্নাশয় একই সাথে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। তো অগ্নাশয়ের প্রধান নালী হচ্ছে উইলসাং নালী। তিনটা অংশ, হেড, বডি, টেল। পাতার মতো বা মরিচের মতো দুইটাই হতে পারে। আমাদের মরিচের মতোটাই পরীক্ষায় বেশি দেয় সাধারণত, যেটাই দেখ আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে এই পাতার মতো বা মরিচের মতো আর কোনো অঙ্গ নাই। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো অগ্নাশয়ের এইটা আমরা পড়েছি যে অগ্নাশয়ের বহিঃক্ষরা গ্রন্থি কোনটা। বহিঃক্ষরা মানে হচ্ছে আমরা জানি যে এই গ্রন্থিটা এনজাইম নিঃসরণ করে, যে গ্রন্থিগুলো এনজাইম নিঃসরণ করে। এখন অগ্নাশয়ের তো দুইটা কাজই আছে, বহিঃক্ষরাও আছে, অন্তঃক্ষরাও আছে। তো তার কিছু কোষ বহিঃক্ষরার কাজ করে, কিছু কোষ অন্তঃক্ষরার কাজ করে, কাজগুলো ভাগ করে দেয়া আছে। তো অগ্নাশয়ের কিছু, এই যে দেখো এই অগ্নাশয়টার দিকে আবার ভালো করে তাকাও, দেখো মানে বিভিন্ন ছোট 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 ভাগ দেখা যাচ্ছে। এই ভাগগুলোকে বলা হয় লোবিউল। লোবিউল, এই ভাগগুলো থেকেই এনজাইম গুলো নিঃসরণ হয়, এই ভাগগুলো থেকেই এনজাইম গুলো ক্ষরিত হয়। আর যেহেতু রস বের হয়, এই জন্য এগুলোকে বলা হয় এসিনাস। এসিনাস শব্দের অর্থই যা থেকে রস নিঃসরণ হবে তারা, সেই জন্য এই লোবিউল গুলোকে এসিনাস নামে ডাকা হয়। ঠিক আছে, আচ্ছা, ফাইন। এবার খেয়াল করে দেখো ভাইয়া, এবার খেয়াল করে দেখো হয়ে গেল চেঞ্জ হয়ে গেছে একটু, জাস্ট ওয়েট আ মিনিট, ওকে, প্যারা নাই, এটা ভুল আসছে, এটা স্নায়ুতন্ত্র না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি এটা পরে ঠিক করে দিব। এটা স্নায়ুতন্ত্র না, এখানে এটা আরেকটা টপিক। এটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স ঠিক আছে। আচ্ছা, এইটা জিনিসটা কি ভাই? সেটা হচ্ছে বিজ্ঞানী ল্যাঙ্গারহ্যান্স আবিষ্কার করছেন। এটা হচ্ছে অগ্নাশয়ের মধ্যে যেগুলো হরমোন তৈরি করে, যে সকল কোষগুলো, যে সকল গ্রন্থিগুলো হরমোন তৈরি করে, দেখা যায় এই কোষগুলো কি হয়, আইল্যান্ড মানে কি, দ্বীপপুঞ্জ না? ধরো কোন জায়গায় একটু পরিমাণে তুমি দেখতে পাবে দ্বীপের মতো বালু জমে আছে, মানে ওই জায়গাটার মধ্যে দ্বীপ তৈরি হয়ে আছে। আবার অনেক দূর পর পর আরেকটা দ্বীপ দেখতে পেলাম, মাঝখানে পানি। ঠিক একইভাবে এখানেও সেম, এখানে ছবির দিকে তাকাও, ধরো এখানে কিছু কোষ যারা এরকম হরমোন তৈরি করে, আবার এখানে কিছু কোষ আছে যারা হরমোন তৈরি করে, এখানে কিছু কোষ আছে হরমোন তৈরি করে। তার মানে একটু নির্দিষ্ট দূরত্ব পরপর কিছু কোষ আছে যারা হরমোন তৈরি করে। অনেকটা নির্দিষ্ট দূরত্ব পর মানে অনেকটা দ্বীপের মতো। দ্বীপ যেরকম একটা নির্দিষ্ট দূরত্ব পর হট করে একটা জায়গা দেখা যাচ্ছে ভেসে আছে, সাগরের বুকে ভেসে আছে, একইভাবে এখানেও সেম, একটা নির্দিষ্ট দূরত্ব পর পর কিছু কোষ একসাথে মিলে ওরা হরমোন তৈরি করে।
যেহেতু দেখতে দ্বীপের মতো অনেকটা, এই জন্য বলা হয় আইল্যান্ডস। আইল্যান্ড থেকে আসছে আইল্যান্ডস। আর ল্যাঙ্গারহ্যান্স হচ্ছে বিজ্ঞানীর নাম, আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স। ঠিক আছে? আচ্ছা, ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ বলা হয়। তো এই যে বললাম দ্বীপ তৈরি হয়, এই যে এখানে একটা দ্বীপ দেখতে পাচ্ছ, এখানে একটা এই যে একটা আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স বড় করে দেখাইছে, এখানে একটা দ্বীপ দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ। এই যে দ্বীপগুলো তুমি দেখতে পাচ্ছ, এখানে আসলে কয় ধরনের কোষ থাকে এটা আমরা এখন পড়বো। খেয়াল করো এখানে অ্যাকচুয়ালি ভাইয়া কয় ধরনের কোষ থাকে। খেয়াল করো এখানে মূলত ভাইয়া 4 ধরনের কোষ থাকে। কয় ধরনের কোষ? 4 ধরনের কোষ। তাহলে আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্সে ভাইজান কয় ধরনের কোষ থাকে? উত্তর হচ্ছে 4 ধরনের কোষ থাকে। আমি এখন প্রত্যেকটা কোষের কাজ সহ পড়াচ্ছি, খেয়াল করেন। ঠিক আছে? ওকে, বক্সটা করে ফেলি, তোমরা ঝুটপট করে তোমরা করতে পারো বা তোমরা এমনি লিখতে পারো। ওকে ফাইন, খেয়াল করো ভাইয়া সুন্দর করে। প্রথম হচ্ছে আলফা কোষ। আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্সে 4 ধরনের কোষ থাকে, 4 ধরনের কোষ। আলফা কোষ, একটা হচ্ছে বিটা কোষ, ডেল্টা কোষ, আর একটা হচ্ছে পিপি কোষ। পিপি কোষের অপর নাম হচ্ছে গামা কোষ। ঠিক আছে, প্যারা নাই, চিল। তাহলে আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ, পিপি কোষ বা গামা কোষ, মোট 4 ধরনের কোষ থাকে। এই আলফা কোষ থেকে বের হয় হরমোনের নাম হলো, একটু আগে আমরা পড়ে আসছি, এই হরমোনটার নাম হচ্ছে গ্লুকাগন। এই হচ্ছে হরমোনের নাম। আলফা কোষ থেকে বের হয় হরমোনের নাম কি? গ্লুকাগন। দেখি তো, আমাকে বলে দাও, গ্লুকাগন কি গ্লুকোজের লেভেল বাড়ায় না কমায়? নামের সাথে মিল আছে। গ্লুকাগন গ্লুকোজের পরিমাণ বাড়াবে, নামের মধ্যে একটা মিল আছে না? অবশ্যই। গ্লুকাগন কি করে? গ্লুকোজের পরিমাণ বাড়াবে। বিটা কোষ থেকে বের হয় ইনসুলিন। বিটা কোষ থেকে ভাইয়া কি বের হয়? বিটা কোষ থেকে বের হয় ইনসুলিন। ভাইয়া ইনসুলিন কি করে? ইনসুলিন গ্লুকোজের পরিমাণ কমায়। ইনসুলিন কি করে? ইনসুলিন গ্লুকোজের পরিমাণ কমায়। তাহলে আলফা কোষ থেকে বের হয় গ্লুকাগন, গ্লুকাগন গ্লুকোজের পরিমাণ বাড়ায়। বিটা কোষ থেকে বের হয় ইনসুলিন। ভেরি 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 ইম্পর্টেন্ট ভাইয়া। এইটা কোন বিশ্ববিদ্যালয় বা মেডিকেলের প্রশ্ন এমন হয় নাই যে কোনো না কোনো বছর এটা আসছে, কোনো না কোনো বছর। ইনসুলিন কি করে? ইনসুলিন গ্লুকোজের পরিমাণ কমাবে। ঠিক আছে? আচ্ছা, ডেল্টা কোষ। ভাইয়া ডেল্টা কোষ থেকে বের হয় সোমাটোস্ট্যাটিন। এ আবার কেমন যেন একটা, মানে কেমন কেমন যেন, কেমন কেমন বলতে এ কি করে? এ হচ্ছে দুইজনেরই ক্ষরণ নিয়ন্ত্রণ করে। সে আলফা কোষ বিটা কোষ দুইজনেরই ক্ষরণ নিয়ন্ত্রণ করে, অন্যের বিষয়ে পাকনামি করে, অন্য মানে কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে, আলফা বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, সে নিয়ন্ত্রক, সে পাকনামি করে আর কি, সহজ কথায় নিয়ন্ত্রণ করে। এবার দেখো পিপি কোষ। পিপি কোষ থেকে বের হয় পিপি। পিপি, পি মানে পি দিয়ে প্যানক্রিয়েটিক, পিতে হচ্ছে প্যানক্রিয়েটিক, আরেকটা পি দিয়ে হলো পলিপেপটাইড। তাহলে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড ক্ষরণ করে বা প্যানক্রিয়েটিক পলিপেপটাইড নিঃসরণ করে। ঠিক আছে? পিপি, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। পিপি কোষ কি করে? প্যানক্রিয়েটিক পলিপেপটাইড ক্ষরণ করে। এটার কাজ কি? এইটা হচ্ছে তোমার ক্ষুধা নিবারণে সহায়তা করে। মনে করো ভাইয়া তোমার ক্ষুধা লাগছে, তুমি হচ্ছে কিছু খাবার খেয়েছো, খাবার খাওয়ার পরে মনে হচ্ছে যে না আমার তো পেট ভরে নাই, তাহলে তোমার পিপি কোষ ঠিক মতো কাজ করে না। আর যদি এমন হয় যে না, খাবার খাওয়ার পর তোমার মনে হচ্ছে যে না আমার ক্ষুধাটা নিবারণ হয়ে গেছে, ক্ষুধা নাই, তাহলে বুঝতে হবে ইউর পিপি সেল ইজ ওয়ার্কিং। তাহলে পিপি কোষ প্যানক্রিয়াটিক পলিপেপটাইড কি করে? সে মূলত ক্ষুধা নিবারণে সহায়তা করে, ক্ষুধা নিবারণে সহায়তা করে। ঠিক আছে? সো এটা ইনশাআল্লাহ 4টা ভেরি ইম্পর্টেন্ট। এই 4টা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভুল করবে না কেউ। আচ্ছা ভাইয়া, সো এখানে একটা ইমালসিফিকেশন একটা ছবি দেওয়া আছে, যদিও তোমাদেরকে এর আগেই পড়াইছিলাম। দেখো বড় একটা লিপিডের টুকরা, চর্বির টুকরা, পিত্ত লবণ বা বাইল সল্ট, বাইল মানে পিত্ত, সল্ট মানে লবণ। তাহলে বড় একটা চর্বির টুকরা লবণের সহায়তায় ভেঙে দেখো পিচ্চি পিচ্চি টুকরে পরিণত হয়েছে, এটাকে বলা হয় ইমালসিফিকেশন। এটা অ্যাকচুয়ালি ওখানে আছে, আমি তোমাকে এখানে আরেকবার দেখাই দিলাম। ঠিক আছে? একজন বলছে ক্ষরণ কি? হ্যাঁ, ক্ষরণ হচ্ছে নিঃসরণ। হ্যাঁ, ক্ষরণ মানে হচ্ছে নিঃসরণ করা, কোনো কিছু থেকে বের হওয়া। কোনো কিছু কি বের করবে না করবে, এটা বের হওয়া বা ক্ষরণ হওয়া, নিঃসরণ হওয়া, এগুলো সিমিলার শব্দ। আচ্ছা, এবার আসি পরিপাকে হরমোন।
হরমোন অ্যাকচুয়ালি হরমোনটা পড়ার আগে আমরা মূলত ভাইয়া স্নায়ুটা পড়বো, বুঝছো? হরমোন পড়ার আগে আমরা কি পড়বো? স্নায়ুর ভূমিকাটা পড়বো। তো স্নায়ুর ভূমিকাটা সুন্দর করে আগে একটু লিখি আগে, তাই না? স্নায়ু ভূমিকা, ওকে। ফিল করে কিভাবে? দাঁড়াও, সিস্টেমটা একটু দেখে নিচ্ছি 1 সেকেন্ড। আচ্ছা, প্যারা নাই, চিল। প্যারা নাই, চিল। ওকে, শেষ করতেছি, দাঁড়ান। এটা হরমোন হবে না, এটা হবে স্নায়ু। মুছে দিলাম। ঠিক আছে, পরিপাকের আমরা পড়বো এখন স্নায়ুতন্ত্র ভাই। পরিপাকের স্নায়ু। ও ইয়েস, পরিপাকে স্নায়ুতন্ত্র, ঠিক আছে, ফাইন। স্নায়ুতন্ত্রের ভূমিকা সুন্দরভাবে আমরা পড়বো। এটা হচ্ছে অনেকেই কম বুঝে, সেজন্য ইনশাল্লাহ সুন্দর মতো আবার বুঝার চেষ্টা করবা, ঠিক আছে? এই কনসেপ্টটা সবারই অনেক কম বেশি সমস্যা হয়, কম বেশি সবারই সমস্যা হয়। আশা করি ইনশাল্লাহ আর সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 1 খেয়াল করো ভাইয়া, প্রথমে আমরা পড়বো কি? প্রথমে আমরা পড়বো স্নায়ুতন্ত্রের মধ্যে নাম্বার 1 লালা রসক্ষরণ। দেখো, আমাদের লালা রস তো মুখের থেকেই বের হয়, তাই তো? লালা রসক্ষরণ। এখন এই লালা রসক্ষরণ যে হবে মুখ থেকে, এটা অ্যাকচুয়ালি ঠিক কিভাবে হওয়া সম্ভব সেটা একটু আমরা দেখবো। লালা রসক্ষরণ, খেয়াল করো, লালা রসক্ষরণটা আসলে কিভাবে হওয়া পসিবল। ধরো তুমি মুখের মধ্যে খাবার নিলা, তখন দেখা যাবে অটোমেটিক্যালি তোমার মুখ থেকে লালারস বের হচ্ছে। এবার তুমি যে খাবারে নাও, মুখ থেকে লালারস বের হবেই। তাহলে মুখের মধ্যে খাবার নিলে অটোমেটিক্যালি মুখ থেকে লালারস বের হবেই। এটাকে বলে সহজাত প্রতিবর্তী ক্রিয়া। সহজাত মানে নরমালি আমরা যে সকল আচরণ করি, এটাই হচ্ছে সহজাত প্রতিবর্তী ক্রিয়া। নরমালি আমরা যে আচরণ করি, তাহলে মুখের মধ্যে খাবার দিছো, এবার তুমি কি খাবারের নাম বলতেছি না, তুমি তুমি ধরো ফলমূল খাইছো না কি খাইছো, ওইটা ডিপেন্ড করে না, ডিপেন্ড করছে মুখে খাবার যাওয়ার সাথে সাথেই লালা বের হচ্ছেই। তাহলে এটাকে বলে সহজাত প্রতিবর্তী ক্রিয়া বা সহজাত ক্ষরণ বা সহজাত প্রতিবর্তী ক্রিয়া। সহজ কথা কি বললাম, যে খাবার মুখের মধ্যে প্রবেশ করলেই, খেয়াল করো, সহজভাবে বললাম যে খাবার মুখে প্রবেশ করা মাত্রই লালা ক্ষরণ হবে। খাবার মুখে প্রবেশ করা মাত্রই যে লালা ক্ষরণ হয়, এটা হচ্ছে সহজাত প্রতিবর্তী ক্রিয়া। আরেকটা আছে, আরেকটা কি? আরেকটা হলো অর্জিত প্রতিবর্তী ক্রিয়া। অর্জিত বা সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া। এটা কি জিনিস আবার? অর্জিত বা সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া, এইটা আবার কি, তাই না? আচ্ছা, এটা খুবই সুন্দর জিনিস ভাই। কিরকম? ধরো ভাইয়া, তুমি খাবার খাও নাই, খাবার মুখে আনো নাই, কিন্তু আমি নাম বলবো না, বললে তোমাদের খেতে ইচ্ছা করে, তোমাদের জানি। ধরো তুমি এমন একটা খাবার তুমি আগে খেয়েছো, হ্যাঁ, আগে কখনো না কখনো তুমি খেয়েছো, কিন্তু আমি ধরো তোমার সাথে খাচ্ছি, তোমার কাছে মনে হচ্ছে আমার, মানে তুমি হয়তো চাচ্ছ খাইতে বা নাও চাচ্ছ, কিন্তু অটোমেটিক্যালি তোমার মুখে লালাকরণ হবে। বা অনেক, আমি বলবো না, টক জাতীয় অনেক আইটেম আছে তোমরা জানো, এটা স্মরণ করলে দেখবে তোমাদের মুখ দিয়ে লালাকরণ হচ্ছে, অটোমেটিক্যালি মুখ লালা ভিজে যাচ্ছে। কারণ কি? কারণ তুমি এই টেস্টটা আগে পেয়েছিলা, এই জন্য এটাকে তোমার ব্রেইন সেভ করে রাখছে মেমোরিতে। আচ্ছা, ওই স্বাদটা তো এরকম ছিল, যে কারণে ওই খাবারের স্বাদ নামটা আসা মাত্রই তোমার মুখ দিয়ে লালা চলে আসে। এইটাকেই বলে অর্জিত বা সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া। এটা তুমি শিখে আসছো না, এটা তুমি নতুন করে তোমাকে অর্জন করে নিতে হয়েছে। তুমি জন্ম থেকে পারো এমন না, তো শিখে নিতে হয়েছে তোমাকে। এটাকে বলে অর্জিত বা সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া। কথা ক্লিয়ার? যে খাবারটা তুমি আগে খেয়েছো, তোমরা সবাই বুঝতে পারতেছো, আনতে শুরু করেছো কমেন্ট সেকশনে। তো যে খাবারটা তুমি মোটামুটি বুঝতে পারছো, তুমি আগে কখনো টেস্ট করেছো বা খুব ভালো লেগেছিল কিছু একটা, তোমাকে নাম বলা মাত্রই তোমার জিহ্বায় পানি চলে আসছো,
আর পানি চলে আসছে, তার মানে এটা হচ্ছে অর্জিত বা সাপেক্ষ প্রতিক্রিয়া। তাহলে এই দুইটা হচ্ছে লালারস ক্ষরণের স্নায়বিক প্রতিক্রিয়া। একটা হচ্ছে খাবার মুখে দিছো, স্নায়ুগুলো উদ্দীপিত হয়েছে, ব্রেনে গেছে, সিগন্যাল আসবে, লালা বের হয়েছে, গুড। আরেকটা হচ্ছে খাবার চিন্তা করা মাত্রই ব্রেন থেকে সিগন্যাল চলে আসে যে এই খাবারের কথা, যে আমি ধর চিন্তা করতেছি, ওকে এই খাবারের কথা হামিম চিন্তা করতেছে, হামিমের মুখ থেকে লালা বের হোক, তাহলে বের হচ্ছে। এই হচ্ছে একটা বিষয়, ঠিক আছে। তো এই দুইটা হচ্ছে আমাদের দুইটা ধরনের প্রতিবর্তী ক্রিয়া, একটা হচ্ছে সহজাত আর একটা হচ্ছে অর্জিত। এই দুইভাবে লালা ক্ষরণ হয়, মুখের লালারস। এখন আমরা পড়বো সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে পাকস্থলীতে যে জুস বের হয়, সেই পাকস্থলীর জুস, এটা আমরা ভালো করে বলবো। পাকস্থলীর ক্ষরণ, এটা খুবই ইন্টারেস্টিং। এটার সাথে স্নায়ুর খুবই সুন্দর কানেকশন। পাকস্থলীর ক্ষরণ, আগে তুমি বেসিকটা বুঝো, তারপর ইনশাআল্লাহ সব চিন্তা করবা, ঠিক আছে। ওকে, আমি আগে তোমার মুখটা একটু আঁকি। এটা তোমার মুখ, সাপোজ, ঠিক আছে। তোমার মুখ, এটা তোমার জিহ্বা টিব্বা আছে, গুড। এখানে তোমার মুখের মধ্যে খাবার নিবা, আচ্ছা, এখানে ভিতরে গেছো লম্বা হয়ে, এদিকে মনে করো তোমার পাকস্থলী, ঠিক আছে। এখানে মনে করো তোমার পাকস্থলী আছে, পাকস্থলী মনে করো তোমার এখানে হচ্ছে মুখ, এখানে হচ্ছে পাকস্থলী, এরপরে মনে করো তোমার এখানে হচ্ছে ক্ষুদ্রান্ত্রগুলো শুরু হয়েছে, নাড়িভুঁড়ি শুরু হয়েছে, হ্যাঁ। ওকে, ঠিক আছে, ফাইন, এনাফ। এবার খেয়াল করো, পাকস্থলীর ক্ষরণের সাথে মুখের সম্পর্ক আছে কিরকম? তিনটা পয়েন্ট বুঝার চেষ্টা করো। আচ্ছা, তাহলে পাকস্থলীর ক্ষরণ খেয়াল করো, তিনটা পার্সেন্ট। নাম্বার ওয়ান, স্নায়ু পর্যায়। এটা আবার কোন পর্যায়? স্নায়ু পর্যায়। এটা কি খেয়াল করো, এটা হচ্ছে জাস্ট পুরোটা স্নায়ু দিয়ে কন্ট্রোল হয়, পুরোটাই স্নায়ু দিয়ে কন্ট্রোল হয়। কিরকম? ধরো তুমি খাবার মুখে প্রবেশ করাইলা, ধরো এই খাবার, এই বিস্কুটটা তুমি মুখে প্রবেশ করাইলা। এখন মুখে যে স্নায়ুগুলো আছে, এখান থেকে সিগন্যাল কি ব্রেনে যায়, তাই না? এখান থেকে সিগন্যাল কই যায়? ব্রেনে যায়। ব্রেন কি করে তখনই, দেখো ভাইয়া, ব্রেন কি করে তখনই পাকস্থলীতে সিগন্যাল পাঠায় যে পাকস্থলী তুমি রেডি হও, অলরেডি মুখের মধ্যে খাবার চলে আসছে, তুমি তোমার পরিবেশটা রেডি করে রাখো। দেখবা আমরা তরকারিতে তেল দেওয়ার, মানে ধরো তরকারি রান্না করব, তেলটাকে আমরা কিছুক্ষণ আগে একটু গরম করে নিই, তারপরে আমরা সেই তেলে আমরা কোনো কিছু ভাজি, তো তেলটাকে আমরা রেডি করে নিই। একইভাবে সেম খাবারটা এখনো মুখের মধ্যে, কিন্তু সিগন্যাল অলরেডি পাকস্থলীতে চলে আসছে যে পাকস্থলী তুমি রেডি হয়ে যাও, খাবার মুখে চলে আসছে, কিছুক্ষণ পরেই সে আসতে তোমার ভিতরে আসবে। এই সিগন্যালটা পাকস্থলীতে চলে যায়, তখন পাকস্থলীতে কিছুক্ষণ জুস বের হওয়া শুরু হয়, তখন পাকস্থলীতে গ্যাস্ট্রিক জুস নিঃসরণ শুরু হয়। এইটাকে বলে স্নায়ু পর্যায়। আমাকে বলেন এটা ক্লিয়ার কিনা? ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাইয়া কোন স্নায়ুর মাধ্যমে আসে? এই স্নায়ুটার নাম হচ্ছে ভ্যাগাস স্নায়ু। ভ্যাগাস ভ্যাগাস স্নায়ু, এটাকে বলা হয় ক্ষুধার্ত স্নায়ু। এই ভ্যাগাস স্নায়ুর একটা নাম আছে, ছবিটা সবাই এমনি আঁকবা, ঠিক আছে, এভাবে ছবিটা আঁকবা, তাহলে পরীক্ষা হলে ইনশাআল্লাহ ভুলবা না। এই ভ্যাগাস স্নায়ুর একটা নাম আছে ক্ষুধার্ত স্নায়ু, ঠিক আছে। তাহলে খাবার কোথায় আছে? মুখে। স্নায়ু পর্যায়ে লাইনটা খেয়াল করো, খাবার কোথায়? খাবার মুখে। তখন স্নায়ুর মাধ্যমে উদ্দীপনা কোথায় চলে গেছে? মস্তিষ্কে যাবে, তাই না? মস্তিষ্ক বুঝতে পারবে যে খাবারটা মুখে আসছে, তখন মস্তিষ্কের মাধ্যমে সিগন্যাল, ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে, মস্তিষ্ক থেকে ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে সিগন্যাল চলে আসে কোথায়? সিগন্যাল চলে আসে পাকস্থলীতে। তখন পাকস্থলীতে গ্যাস্ট্রিক জুস নিঃসরণ হয়। পাকস্থলীতে কি বের হয়? গ্যাস্ট্রিক জুস। এই যে এই ফর্মেটে লিখে রাখলে ইনশাআল্লাহ আর কোনোদিন ভুলবা না। এইটাকে বলে স্নায়ু পর্যায় বা মস্তিষ্ক পর্যায়, ঠিক আছে। ভেরি গুড। এবার খেয়াল করে দেখো, সরি, একটা হলো স্নায়ু পর্যায়ে গেল। এবার দেখো, এবার মনে করো পাকস্থলী, এটা হচ্ছে পাকস্থলী, রাইট? এটা হচ্ছে পাকস্থলী।
এবার মনে করো খাবারটা চলে আসছে পাকস্থলীর ভিতরে, যদিও এরকম অরিজিনাল টুকরা আসবে না, কিছু ভেঙে চলে আসবে কারণ দাঁত দিয়ে তুমি ভেঙে ফেলছো। তো খাবারটা মনে করো আসছে পাকস্থলীর ভিতরে। এখন পাকস্থলীর ভিতরে খাবার আসছে, তখন তো অবশ্যই অবশ্যই জুস বের হইতেই হবে। খাবার পাকস্থলীর ভিতরে, তখন বেশি করে জুস বের হবে। এই যে খাবার যখন পাকস্থলীতে আসছে, নাম্বার 2, তাহলে খাবার যখন পাকস্থলীতে তখন অবশ্যই পাকস্থলীতে রস বের হবে, তাই না? খাবার যখন পাকস্থলীতে, অবশ্যই পাকস্থলীতে জুস বের হবে, অবশ্যই পাকস্থলীতে গ্যাস্ট্রিক জুস বের হবে। এটাকে বলে পাকস্থলী পর্যায়, গ্যাস্ট্রিক পর্যায়। অবশ্যই পাকস্থলীতে গ্যাস্ট্রিক জুস বের হবে, এইটাকে বলে নাম্বার 2, ইট মিনস গ্যাস্ট্রিক পর্যায়। প্রায় 4 ঘন্টা সময় ধরে এটা স্থায়ী হয়, 4 ঘন্টা। গ্যাস্ট্রিক পর্যায়টা প্রায় 4 ঘন্টা, 4 আওয়ার্স, 4 ঘন্টা সময় ধরে এটা স্থায়ী হয়। গ্যাস্ট্রিক জুস বের হয় 4 ঘন্টা ধরে, আস্তে 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 জুস বের হয়, আস্তে 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 কাহিনীটা হয়। ঠিক আছে, এই জন্য দেখবো 4 ঘন্টার মধ্যে ক্ষুধা লাগে না। ঠিক আছে, ওকে ফাইন, ভেরি গুড, ভেরি গুড, ওকে, ভেরি গুড। আসলে এতটুকু বুঝতে পারলে মোর দেন এনাফ। ঠিক আছে, তাহলে আমরা কি পড়লাম? ফার্স্টে বললাম স্নায়ু পর্যায়, এরপর কি পড়লাম? গ্যাস্ট্রিক পর্যায়। ঠিক আছে, আচ্ছা কথা হচ্ছে পাকস্থলীতে খাবার যখন পাকস্থলীতে আসে, তখন কি হয়? পাকস্থলীর আশেপাশে যে স্নায়ুগুলো আছে, এটা লিখতে পারো, তাহলে একটা পয়েন্টে লিখো, স্নায়ুগুলো উদ্দীপিত হয়। স্নায়ু উদ্দীপিত হয়, কারণ আসলে যে কোনো কিছু স্নায়ুর উদ্দীপনা ছাড়া হবে না। তুমি চাইলে নামগুলো পড়তে পারো, মেসনার্স প্লেক্সাস থাকে। তো এই জন্য আমি কঠিন নামে তোমাকে মানে উৎসাহিত করতেছি না আপাতত, যে কঠিন নাম তোমাকে মুখস্থ করতে হবে, রিডিং দিয়ে রাখতে পারো। এখানে আশেপাশে যে নার্ভ প্লেক্সাস, প্লেক্সাস মানে কি? স্নায়ুর যে ভান্ডার, স্নায়ুর মনে করো অনেকগুলো স্নায়ু একসাথে মিলে একসাথে একটা জলা পাকায় আছে, এটাকে বলে প্লেক্সাস। তো অনেকগুলো স্নায়ুর এরকম প্লেক্সাস থাকে, মেসনার্স প্লেক্সাস আছে। তো ওগুলো উদ্দীপিত হয় পাকস্থলীতে যখন খাবার, ধরো ভাই আমার এটার মধ্যে মনে করো খাবার ঢুকছে, এটা কি ফুলবে না? ফুললে কি চাপ পড়বে? তো চারপাশে যে স্নায়ুগুলো আছে এগুলোর মধ্যে চাপ পড়ে, এগুলা বুঝে আসছে এখানে খাবার। তখন এরা ব্রেইনে সিগন্যাল পাঠায়, ব্রেইন থেকে ডিরেক্টলি তখন পাকস্থলীর সিগন্যাল আসে যে জুস বের করো, তখন গ্যাস্ট্রিক জুস বের হয়। ঠিক আছে, সময় কতক্ষণ? 4 ঘন্টা। আচ্ছা, এরপরে দেখো, এবার মনে করো ভাই খাবারটা লাস্ট যেটা 3 নাম্বারটা, সেটা হচ্ছে আন্তরিক পর্যায়। আন্তরিক পর্যায়, এটা সুন্দর করে খেয়াল করো, আন্তরিক পর্যায় সুন্দর করে খেয়াল করো। এবার দেখো ভাইয়া, ধরো এটা হচ্ছে পাকস্থলী, এই পাকস্থলী থেকে ভাইয়া দেখো, এই পাকস্থলী থেকে খাবারটা ধরো এবার আস্তে আস্তে নিচের দিকে আসা শুরু হয়েছে, এই যে ক্ষুদ্রান্ত্রে আসা শুরু হয়েছে, মনে করো ডিউডেনামে আসা শুরু হয়েছে, মানে অন্ত্রে। খাবার এখন কোথায়? খাবার এখন ধীরে ধীরে অন্ত্রে যাওয়া শুরু করছে, মানে ক্ষুদ্রান্ত্রে যাওয়া শুরু করছে। এখন এখন খাবার তো অলরেডি নিচে নামা শুরু করছে, তাহলে এখনো কি জুস বের হবে? না, এখন জুস বের হবে না, এখন উল্টা, এখন সিগন্যাল যাবে যেন পাকস্থলীর ক্ষরণ কমে যায়। এইটাকে বলে আন্তরিক পর্যায়। জুস বাড়লো কি কমলো, এই জিনিসটা টোটালি 3টা ভাগে নিয়ন্ত্রণ হয়। ক্লিয়ার? তাহলে খাবার যখন অন্ত্রে, তখন মস্তিষ্ক থেকে স্নায়ুর মাধ্যমে উদ্দীপনা কোথায় আসে? পাকস্থলীতে আসে। মস্তিষ্ক থেকে উদ্দীপনা, স্নায়ু উদ্দীপনা কোথায় আসে? পাকস্থলীতে আসে। কেন আসে? এসে পাকস্থলীর ক্ষরণ কমায় দেয়, পাকস্থলীর ক্ষরণ কমিয়ে দিবে। ঠিক আছে, তাহলে খাবার যখন অন্ত্রে, তখন মস্তিষ্ক থেকে উদ্দীপনা এসে পাকস্থলীর ক্ষরণ কমিয়ে দেয়। দেখো, পাকস্থলীর ক্ষরণ কমায় দেয়, কিন্তু এই অন্ত্রে খাবার কোথায় আছে এখন? খাবার আছে এখন এই জায়গায়, ক্ষুদ্রান্ত্রে। এই জন্য ক্ষুদ্রান্ত্রের ভিতরে রস বের করা বাড়ায় দেয়। এই যে দেখো ছবিটাতে বুঝতে পারবে, এই ক্ষুদ্রান্ত্রের ভিতরে এখানে রস বের করা বাড়ায় দেয়, এখানে আন্তরিক রস বেশি নিঃসরণ করে, কিন্তু পাকস্থলীর নিঃসরণ কমায় দেয়, কারণ নিঃসরণ দরকার নাই। খাবার তো যেখানে চলে আসছে ওই জায়গায় নিঃসরণ লাগবে, যেখানে খালি হয়ে গেছে ওখানে তো নিঃসরণ করে লাভ নাই। এই জন্য কি করে লাস্টে, বরং পাকস্থলীর ক্ষরণ কমায়, বরং আন্তরিক রসের ক্ষরণ বাড়ায়, বরং আন্তরিক রসের ক্ষরণ বাড়ায়। ঠিক আছে কিনা? ক্লিয়ার সবাই? এতটুকু ক্লিয়ার? তাহলে আমাদের স্নায়বিক পর্যায়ে আর লাগবে না, আমাদের কি বলে পরিপাকের স্নায়ু আর লাগতেছে না, স্নায়ু লাগবে না, কারণ অগ্নাশয়ের বিষয়টা হরমোন দিয়ে মেনলি কন্ট্রোল হয়। সো আমাদের পরিপাকের স্নায়ুতন্ত্র এতটুকু পড়লেই চলে এনাফ। এই জিনিসটা আসলে অনেক বেশি বুঝার, বুঝছো? এই যে পাকস্থলী ক্ষরণ স্নায়ু পর্যায়, এটাই বেশি কনসেপ্ট। এরপর হচ্ছে তোমার গ্যাস্ট্রিক পর্যায়, এটাও কিন্তু ভালোই বুঝার মতো বিষয়।
বাট খুবই ইজি। আন্তরিক পর্যায়ে এটাও কিন্তু ভালো বোঝার মতো বিষয়। তো এই তিনটা জিনিস বুঝতে পারলে মোটামুটি এনাফ। ভেরি গুড। এখন আমরা পড়বো হচ্ছে ভাইয়া পরিপাকে হরমোনের ভূমিকা। ভেরি ইজি। এটাও খুবই সুন্দর একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা ইনশাআল্লাহ আজকে ক্লিয়ার করে নিয়ে যাও। তোমরা ২ বছর যে কনসেপ্ট ক্লিয়ার হয় না, আজকে এটা ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। যদি কারো না পারা থাকে। ঠিক আছে? আচ্ছা। সো ইনশাআল্লাহ খেয়াল করো। আমরা এখানে মূলত ভাইয়া ৩ টা হরমোন খুব ভালোভাবে পড়বো। নাম্বার 1 সিক্রেটিন। নাম্বার 1 গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন। দেখো গ্যাস্ট্রিন হরমোন হচ্ছে একটা, এই পাশে লিখি, ঠিক আছে? আরেকটা হচ্ছে সিক্রেটিন। এই দুইটা পাশাপাশি পড়াবো। একটা হচ্ছে গ্যাস্ট্রিন আর একটা কি সিক্রেটিন, ঠিক আছে? ভাই খেয়াল করো, গ্যাস্ট্রিন হরমোনটা বের হয় কোন কোষ থেকে? গ্যাস্ট্রিন হরমোনটা বের হয় জি কোষ থেকে। খুব সুন্দর না কোষের নামটা? একটা কোষের নাম কি? জি কোষ। এই জি কোষ থেকে বের হয় গ্যাস্ট্রিন হরমোন। একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। গ্যাস্ট্রিন হরমোন উৎপন্ন হয়, গ্যাস্ট্রিন হরমোন উৎপন্ন হয় কোন কোষ থেকে ভাইজান? জি কোষ থেকে। ঠিক আছে? আর সিক্রেটিন তার জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ কি? এটা হচ্ছে প্রথম আবিষ্কৃত হরমোন। এটা তার জন্য ইম্পর্টেন্ট। সিক্রেটিন হচ্ছে প্রথম আবিষ্কৃত হরমোন। এটা তার জন্য ইম্পর্টেন্ট। আমার কথা কি ক্লিয়ার? গ্যাস্ট্রিন হচ্ছে উৎপন্ন হয় জি কোষ থেকে, পাকস্থলীর জি কোষ থেকে। আর গ্যাস্ট্রিন কি বললাম? গ্যাস্ট্রিন কি বললাম? সরি, সিক্রেটিন কি বললাম? এটা প্রথম আবিষ্কৃত হরমোন। ঠিক আছে? এবার খেয়াল করো, গ্যাস্ট্রো, তোমাদেরকে ভাই বলছিলাম গ্যাস্ট্রো শব্দের মানে কি? পাকস্থলী না? গ্যাস্ট্রো শব্দের মানে কি? পাকস্থলী, রাইট? এক্স্যাক্টলি। দেখো ভাইয়া, এই জিনিসটা খেয়াল করো, সুন্দর করে খেয়াল করো। তো এটা হচ্ছে মনে করো পাকস্থলী। ওকে ফাইন, এই পাকস্থলী। তাহলে গ্যাস্ট্রো মানে পাকস্থলী, রাইট? গ্যাস্ট্রিন শব্দ মানে কি? পাকস্থলী। তার মানে দেখো নামের মধ্যে মিল আছে, তার মানে বুঝতে পারতেছি এটা পাকস্থলীর সাথে সম্পর্ক, তাই না? পাকস্থলীর সাথে সম্পর্ক, তাহলে নামের মধ্যে মিল আছে ভাই ভাই। ওই যে গ্লুকাগন, গ্লুকোজের পরিমাণ বাড়ায়, একইভাবে গ্যাস্ট্রিন সে পাকস্থলীর নামের মধ্যেই পাকস্থলী আছে, তার মানে সে পাকস্থলীর ক্ষরণ বাড়াবে, পাকস্থলীর নিঃসরণ বাড়াবে, বেশি বেশি পাকস্থলীর রস বের করবে। তাহলে এটার কাজ কি? গ্যাস্ট্রিনের কাজ কি? গ্যাস্ট্রো মানে পাকস্থলী, যেহেতু নামের মধ্যেই পাকস্থলী আছে, সো ওর কাজ হচ্ছে পাকস্থলীর ক্ষরণ বাড়ায়। সুন্দর করে লিখে রাখো, পাকস্থলীর ক্ষরণ, যে ক্ষরণ বুঝো না সে লিখবে নিঃসরণ। পাকস্থলীর নিঃসরণ বাড়ায়, যে নিঃসরণ বুঝো না সে কি লিখবা? তার লিখার দরকার নাই, সে ক্লাস 2 তে ভর্তি হবা, ওই বাংলা ব্যাকরণ শিখবা ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে গ্যাস্ট্রিন মানে হচ্ছে একটা হরমোন। এই হরমোনের কাজ কি? সে পাকস্থলীর ক্ষরণ বাড়ায়, পাকস্থলীর নিঃসরণ বাড়ায়, পাকস্থলী থেকে রস বের করে। অর্থাৎ পাকস্থলীর রস মানেই আমরা সবাই জানি গ্যাস্ট্রিক জুস, রাইট? আমরা সবাই জানি পাকস্থলীর রস মানে কি? গ্যাস্ট্রিক জুস। তার মানে সে গ্যাস্ট্রিক জুসের পরিমাণ বাড়ায়। এক কথা শেষ। এইটা রাখবে। এখন আমরা এটা বলবো, সিক্রেটিন বলবো। সিক্রেটিন পড়বো, ঠিক আছে? ফাইন, এতটুকু ক্লিয়ার হলো ইনশাআল্লাহ। খুব ভালো, খুবই ভালো। আচ্ছা খেয়াল করো এবার সিক্রেটিন। সিক্রেটিন খেয়াল করো, সিক্রেটিন। সিক্রেটিন হচ্ছে প্রথম আবিষ্কৃত হরমোন। ভেরি গুড, ভেরি গুড। আই ডোন্ট কেয়ার। খেয়াল করেন। এখন গ্যাস্ট্রিন কি করে? পাকস্থলীর ক্ষরণ বাড়ায়। সিক্রেটিন কি পাকস্থলীর ক্ষরণ বাড়াবে? হইলো কিছু, দুজনে কি দুইটা হরমোন কি এক কাজ করবে? না। সিক্রেটিন হচ্ছে এটা উল্টা, এটার উল্টা। সিক্রেটিন তাহলে কি করবে? পাকস্থলীর ক্ষরণ কমায় দেয়। সুন্দর করে মনে রাখবে এইভাবে। তার মানে সিক্রেটিন কি করবে? গ্যাস্ট্রিক জুস কমায় দিবে। গ্যাস্ট্রিক জুস নিঃসরণ, গ্যাস্ট্রিক জুস নিঃসরণ কমিয়ে দিবে। ঠিক আছে? আমি সিগন্যাল দিয়ে না লিখে এভাবে লিখলাম, উল্টা। ঠিক আছে? উল্টা মনে রাখবা, কমিয়ে দিবে। গ্যাস্ট্রিক জুস নিঃসরণ কমিয়ে দিবে। সে কি করবে? গ্যাস্ট্রিক জুস নিঃসরণ, এই পাকস্থলীতে যে জুস বেরোচ্ছিল, দেখো আমার ছবিটা কি দেখো, সে কি করবে? পাকস্থলীতে, এগুলো ক্ষুদ্রান্ত বিদন্ত্র, আচ্ছা, পাকস্থলী থেকে জুস বেরোচ্ছিল, এগুলো কমাই দিবে, এগুলো বন্ধ করে দিবে। ঠিক আছে? আচ্ছা, তো সে তো জুস কমাই দিল, ভালো কথা, পাকস্থলী উল্টা। তাহলে এখন সে তো পাকস্থলী থেকে জুস কমাই দিছে, তো সে কি কোথাও জুস বাড়ায়? কারো রস কি সে বাড়ায়? পাকস্থলীর রস কমাই দিছে, ভালো কথা। জাস্ট চিন্তা করো ভাইয়া, চিন্তা করো, পাকস্থলীর রস কমায় মানে কি?
খাবারটা পাকস্থলিতে নাই, খাবারটা কোথায়? খাবারটা নিচে নেমে গেছে, খাবারটা ক্ষুদ্রান্তে চলে আসছে, তার মানে আন্তরিক রসের পরিমাণ বাড়াইতে হবে, রাইট? সিক্রেটিনের কাজ সেই পাকস্থলীর জুস কমায়, কারণ খাবার তো এখানে নাই, খাবার নিচে নেমে গেছে, খাবার অন্ত্রে চলে আসছে, তার মানে সে গ্যাস্ট্রিক জুসের পরিমাণ কমায় এবং আন্তরিক জুস বা আন্তরিক রসের পরিমাণ বাড়ায়, আন্তরিক রসের পরিমাণ বাড়ায়। এই হচ্ছে জিনিস, এটাই ম্যাক্সিমাম পোলাপান ভুল করে। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আজকের পর থেকে কারো ভুল হবে না, ঠিক আছে? ভেরি গুড। এই যে ঠিক আছে, ওকে, তো সাইম ভাই চলে আসছে ভার্সিটিতে ক্লাস করতে, ঠিক আছে। রাইট, পারবেন তো? আচ্ছা, আমি আবার সুন্দরকে বলি, সিক্রেটিন সে গ্যাস্ট্রিক জুস কমায়, উল্টা, হ্যাঁ এটা উল্টা। তো গ্যাস্ট্রিক জুস কমাইছে মানে কি? খাবার তো আর এখন পাকস্থলিতে নাই, কারণ আমি একটু আগে পড়ে আসছি যে গ্যাস্ট্রিক জুস কখন কমে, পাকস্থলী থেকে রস কখন কম বের হয়? যখন পাকস্থলীতে খাবার নাই, খাবার যখন নিচে নেমে গেছে, খাবারটা যখন এখানে আছে, অন্ত্রে আছে, আন্তরিক জুস, তখন আন্তরিক জুস লাগে, পাকস্থলীতে জুসটা লাগে না, রস লাগে না, এই জন্য পাকস্থলীর রস কমে যায়। তাহলে পাকস্থলীর রস যে কমায়, সে কি করবে? অন্ত্রে, এই যে এই অন্ত্রের ভিতরে রস বাড়াবে, এইভাবে ছবিটা এঁকে রাখতে পারো, অন্ত্রের মধ্যে রস বাড়াবে, দেখবেন সেটা ভুল হচ্ছে না, ঠিক আছে? থাক, হয়েছে, ক্লিয়ার সবাই? শেষ। লাস্ট আরেকটা হরমোন আছে ভাইজান, সেটা হচ্ছে লাস্ট আরেকটা আছে, সেটা হচ্ছে কোলেসিস্টোকাইনিন। কোলেসিস্টোকাইনিন, এটা একটা টেকনিক আছে, টেকনিক দিয়ে ফলো করলে এই হরমোনের কাজ শেষ। আর অনেক হরমোন আছে, এগুলো বাকি এগুলো এমসিকিউ তে লাগে, সিকিউ পার্ট ইনশাআল্লাহ প্রয়োজন নাই। এমসিকিউ বলতে অ্যাকচুয়ালি এডমিশন এমসিকিউ তে আসে। খেয়াল করো, কোলেসিস্টোকাইনিন, কোলেসিস্টোকাইনিন, ভাইয়া দেখো, এটা একটা ট্রিক্স মনে রাখবা, এই হরমোনটার বেলা ট্রিক্সটা হচ্ছে মনে রাখবা সংকোচন, সংকোচন জাতীয় কোনো কিছু পাইলেই বুঝবা কোলেসিস্টোকাইনিন, সংকোচন জাতীয় কোনো কিছু পেলেই কি বুঝবা? কোলেসিস্টোকাইনিন, ঠিক আছে? সংকোচন জাতীয় কোনো কিছু পেলেই বুঝবা কোলেসিস্টোকাইনিন। ধরো পিত্তাশয় সংকোচন ঘটলো ভাইয়া, ধরো পিত্তাশয় সংকোচন, ধরো পিত্ত রস বের হবে, পিত্ত রস বের হবে, তোমার কাছে কি মনে হয় পিত্ত রস কখন বের হবে? যদি পিত্তাশয়ে কেউ সংকোচন না করে, পিত্তাশয়ে চাপ না দেয়, পিত্তরস বের হবে? বের হবে না। তার মানে পিত্তথলিতে দেখো, যদি পিত্তথলির সংকোচন হয় ভাইয়া, তাই না? যখন পিত্তথলির সংকোচন হবে কেবলমাত্র তখনই তো পিত্তরস বের হবে, রাইট? যখন পিত্তথলির সংকোচন হবে তখনই পিত্তরস বের হবে, এর আগে বের হবে না। সো এক্স্যাক্টলি এই সংকোচনের পার্টটা, এই টাইপের বিষয় চলে আসলে বুঝবা কোলেসিস্টোকাইনিন, ঠিক আছে কিনা? আমাকে বলেন সবাই ক্লিয়ার কিনা? তাহলে দেখো তো, অগ্নাশয় রস ক্ষরণ উদ্দীপিত মানে কি? অগ্নাশয়ের মধ্যে সংকোচন হচ্ছে, এই জন্য তো মনে করো অগ্নাশয় থেকে রস বের হচ্ছে। তো এরকম কোন একটা রস বের হওয়া মানে কি? ওখানে সংকোচনের একটা বিষয় আছে, তখনই চলে আসবে কোলেসিস্টোকাইনিন। আরেকটা হচ্ছে অগ্নাশয় রস ক্ষরণকে উদ্দীপিত করে, অগ্নাশয় রস ক্ষরণকে উদ্দীপিত করে, রাইট? অগ্নাশয় রস ক্ষরণকে উদ্দীপিত করে, ইনশাআল্লাহ পারবা। এই হচ্ছে কোলেসিস্টোকাইনিন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, সো আলহামদুলিল্লাহ ডান। এবার হচ্ছে আমরা আরেকটা হরমোন নাম আছে এন্টারোগ্যাস্ট্রন। এন্টারো মানে উল্টা, গ্যাস্ট্রিকের উল্টা। দেখো এন্টারোগ্যাস্ট্রন, খেয়াল করো, এন্টারোগ্যাস্ট্রন মনে করো, ঠিক আছে? এন্টারোগ্যাস্ট্রন মানে কি? গ্যাস্ট্রিকের উল্টা, এন্টি। এন্টি মানে কি? বিপরীত না? এন্টি মানে কি? বিপরীত। গ্যাস্ট্রিকের বিপরীত নাম কি? এন্টারোগ্যাস্ট্রন, রাইট? গ্যাস্ট্রিক, তার মানে কি? সে পাকস্থলীর ক্ষরণ সেও কি করে? পাকস্থলীর ক্ষরণ কমায় দেয়, উল্টা, গ্যাস্ট্রিকের বিপরীত, উল্টা কাজ করে, পাকস্থলীর ক্ষরণ কমায় দেয়। সেও কি করে? সে হচ্ছে পাকস্থলীর ক্ষরণ কমিয়ে দিবে, পাকস্থলীর ক্ষরণ সে কি করে? কমিয়ে দেয়, কমায়, ঠিক আছে? রাইট, পারবেন তো ইনশাল্লাহ? সো হরমোনের পার্ট আলহামদুলিল্লাহ শেষ। আমরা এখন চলে যাব খাদ্যবস্তুর শোষণ প্রক্রিয়ায়।
খাদ্যবস্তু শোষণের প্রধান জায়গা কোনটা? কিভাবে শোষণ হয় এটা পরের কথা, আগে কথা হচ্ছে যে খাদ্যবস্তু শোষণের প্রধান জায়গা কোনটা? বলো। হ্যাঁ, পড়াইছি। খাদ্যবস্তু শোষণের প্রধান জায়গা এমসিকিউতে আসে, এটা বলো। মেইন মেইন জিনিসগুলো আগে বলো। যেসব জিনিস আসবে না পরীক্ষায়, ওইসব জিনিস অনেক গেজে লাভ নাই। ঠিক আছে? খাদ্যবস্তু শোষণ হ্যাঁ, ভেরি গুড। যারা ব্রিলিয়ান্ট পোলাপান তারা সবসময় পড়াশোনা মনে রাখে। উত্তর হচ্ছে জেজুনাম। ভেরি গুড, জেজুনাম। খাদ্যবস্তু শোষণের সবচেয়ে ভালো জায়গা হচ্ছে জেজুনাম। ভেরি গুড। এখন জেজুনামার মধ্যে আসলে যদি আমি অ্যাজ এ হোল বলি, মানে ক্ষুদ্রান্ত্র, তাই না? আমাদের খাদ্যবস্তুগুলা মূলত শোষণ হয় অন্ত্রে। অন্ত্র বলতে ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র দুই জায়গাতেই হয়, তবে ক্ষুদ্রান্ত্রের জেজুনামে বেশি হয়, সবচেয়ে বেশি হয়। আচ্ছা, কেন? কি আছে? ক্ষুদ্রান্ত্রের প্রাচীরে কি আছে? এটা হচ্ছে কথা। ক্ষুদ্রান্ত্রের প্রাচীরে থাকে ভিলাই। কি থাকে? ভিলাই। ভিলাই কি? ভিলাই হচ্ছে আঙ্গুলের মতো অভিক্ষেপ। আঙ্গুলের মতো, আমাদের আঙ্গুল যেরকম আঙ্গুল এরকম বেড়ে আছে, এরকম আঙ্গুলের মতো অভিক্ষেপ। ঠিক আছে? আঙ্গুলের মতো অভিক্ষেপকে বলে ভিলাই। কিরকম দেখো, ধরো এ আছে, এই এরকম 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 থাকে, এগুলা তো বলে ভিলাই। কি বলে? ভিলাই। আর সুবিধা কি বলতো? এগুলো এরকম ভাঁজ হয়ে আছে, ভাঁজ থাকার সুবিধা কি? ভাঁজ থাকলে দেখো একই জায়গার মধ্যে ক্ষেত্রফল বেড়ে গেল। দেখছো? ধরো একটা কাপড়, আমি এই মাথা থেকে এই মাথা একটা লম্বা কাপড় নিলাম, আর আরেকটা এরকম করে একটা কাপড় নিলাম একই জায়গার মধ্যে, কোথায় কাপড় বেশি? অবশ্যই এখানে উপরেরটাতে কাপড় বেশি, কারণ এখানে আমি ভাঁজ করে নিছি, ওই যে ভাঁজ হয়ে আছে। তো ভাঁজ হওয়ার কারণে অনেক কাপড় হয়ে গেছে। এটাই এক্স্যাক্টলি ভিলাইয়ের কাহিনীটাই সেম, যে ভিলাই এরকম ভাঁজ হয়ে আঙ্গুলের মতো থাকে বলে এখানে শোষণ তলের ক্ষেত্রফল বেশি। কি হয় এখানে? শোষণ তলের ক্ষেত্রফল অনেক বেশি। শোষণ তলের ক্ষেত্রফল অনেক বেশি। এখন যত বেশি তল হবে, বুঝতেই পারছেন, তত বেশি খাদ্যবস্তু শোষণ হবে। এটাই সুবিধা। যত বেশি তল, তত বেশি খাদ্যবস্তু শোষণ হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে ভিলাই থাকার সুবিধা। আমার কি ভিলাইয়ের কারণ কি বুঝাতে পেরেছি? তো মানুষের ক্ষুদ্রান্ত্রে প্রায় 50 লক্ষ ভিলাই থাকে। খুব সুন্দর করে লিখে রাখবা, স্টার দিয়ে রাখবে। ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। মানুষের ক্ষুদ্রান্ত্রে প্রায় 50 লক্ষ, ক্ষুদ্রান্ত্রে ক্ষুদ্রান্ত্রে হচ্ছে 50 লক্ষ ভিলাই থাকে ভাই, অনেক ইউজ। আর যাই হোক, এখন কথা হচ্ছে এই ভিলাইটা কে বলতে পারবা এটা কোন স্তরে? সেটা বাদ দাও, এত ডিপে যাচ্ছি না এখন। এটা হচ্ছে সবচেয়ে ভিতরের দিকে, তাই না? আমরা যদি চিন্তা করি, দেখো, ধরো এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত্র মনে করো, তাহলে ভিলাইটা কি সবচেয়ে ভিতরের দিকে না? ভিতরের লেয়ার। আর ভিতরের লেয়ারের নাম কি? মিউকোসা। এক্স্যাক্টলি। তাহলে ভিলাই থাকে কোথায়? মিউকোসা স্তরে। ভিলাই থাকে কোথায়? মিউকোসা। মিউকোসা স্তরে ভিলাই থাকে, কারণ আমরা জানি মিউকোসাই কিন্তু সবচেয়ে ভিতরের স্তর। সবচেয়ে, যা লিখে রাখতে পারো, মিউকোসাই কিন্তু ভাইয়া সবচেয়ে ভিতরের স্তর। মিউকোসাই হচ্ছে সবচেয়ে ভিতরের স্তর। ঠিক আছে? মিউকোসাই হচ্ছে সবচেয়ে ভিতরের স্তর। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ইনশাআল্লাহ। নেক্সট চলে আসি আমরা। তাহলে আমরা এখন আস্তে আস্তে শোষণ প্রক্রিয়াগুলো একটু দেখবো। আমাদের খুব বেশি ঝামেলাতে যাওয়ার দরকার নাই শোষণ প্রক্রিয়া নিয়ে, তারপর একটু হালকা ধারণা দিয়ে রাখি। দেখো, তোমার ধরো এইটা হচ্ছে মনে করো তোমার ক্ষুদ্রান্ত্রের ভিতরে খালি গহ্বরটা। হ্যাঁ, এটা হচ্ছে গহ্বরটা, এটা হচ্ছে গহ্বর। এরপরে মনে করো তোমার এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্রের যে কোষ, যে বাউন্ডারি কোষ আছে না, এই যে কোষগুলো, এটা হচ্ছে মনে করো কোষগুলো। এরপর হচ্ছে তোমার এখানে রক্ত থাকে, রক্তনালী থাকে, এখানে রক্ত থাকে, এর মধ্যে চলে যায় খাবারটা শোষণ হয়। ঠিক আছে? আচ্ছা, তো গহ্বর থেকে মনে করি খাবারটা যাচ্ছে, ধরো শর্করা। আমরা এখন সাপোজ শর্করা পড়তেছি, শর্করা। শর্করা বলতে অ্যাকচুয়ালি গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো, তাই না? গ্লুকোজ, ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ, ঠিক আছে, এরকম গ্যালাক্টোজ, এরকম শর্করাগুলো শোষণ হয়। এরকম শর্করাগুলো শোষণ হয়। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, দেখো, যে কোনো কিছু শোষণের দুইটা প্রক্রিয়া আছে ভাইয়া। একটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। ব্যাপন মানে কি? ধরো তোমার এখানে অনেকগুলো গ্লুকোজ আছে, এখানে গ্লুকোজ কম, তো নরমালি ব্যাপন প্রক্রিয়ায় চলে গেছে। ব্যাপন মানে কি? বেশি থেকে কমে ইজিলি চলে যাওয়া, এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। তো ব্যাপন প্রক্রিয়া যেতে পারে। ঠিক আছে? এর মেডিকেলে অনেক বড় আছে। তুমি চলে ফার্স্ট ইয়ারে গেলে দেখবো অনেক অনেক মানে অনেক ট্রান্সপোর্টার দিয়ে অনেক সুন্দর ব্যাখ্যা আছে। কারণ হচ্ছে তুমি তোমার এইচএসসি লেভেলে তোমার এগুলো প্রয়োজন নাই, তোমার এগুলো তোমার লাগবেও না। তুমি এগুলা লিখলেও দেখবে স্যাররাও ঠিক মতো বুঝতেছে না। কারণ বুঝতেছে না বলতে স্যাররা পারে সবই, কিন্তু ওই যে অনেকদিন ধরে স্যাররা তো এগুলো দেখে অভ্যস্ত না।
এই জন্য তুমি মেডিকেল সায়েন্সে পড়া, তোমার এখানে পড়ানোর প্রয়োজন নাই, এটাই বলতেছি তোমাকে। আচ্ছা, তারা সবই পারে, কারণ তারা তো না পড়ে কেউ স্যার হয়েছেন না, তাই না? সবাই আমাদের চেয়ে কয়েক গুণ পারে। আচ্ছা, তো গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এর মনে করো অনেক বেশি পরিমাণে আছে, তাহলে বেশি থেকে কম কি হইতে পারে? ব্যাপন হইতে পারে। আমি নাম্বার 1 লিখলাম ব্যাপন। যদি আসলে ব্যাপনটা খুবই রেয়ার হয় এদের ক্ষেত্রে, কারণ কি ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের শক্তি দিয়ে ঢুকাইতে হয়। যখনই এদেরকে ঢুকাইতে শক্তি লাগে, এটাকে বলে সক্রিয় শোষণ প্রক্রিয়া। কি বলে? সক্রিয় শোষণ প্রক্রিয়া, এটাই বেশি হয়, সক্রিয় শোষণ প্রক্রিয়া। এখানে কেন সক্রিয় বলে এটারে? কারণ এখানে শক্তির খরচ হয়। কি খরচ হয়? শক্তির খরচ হয়, এই জন্য বলে সক্রিয় শোষণ প্রক্রিয়া। তো তুমি ইনশাল্লাহ পরবর্তীতে পড়বা, আমি একটু হালকা ধারণা দিয়ে রাখি। এখানে এরকম অনেকগুলা প্রোটিনের ট্রান্সপোর্টার থাকে, ট্রান্সপোর্টার। ওই যে কি বলে গেটের মতো, গেটে ধরো একজন দাঁড়ায় আছে, ছোট বাচ্চা, ওরে মনে করো সে আসতেছে, কান্নাকাটি করতেছে, ওরে ধরে গেট থেকে পার করে দিচ্ছে। জাস্ট মনে করো, অথবা তুমি মনে করো অনেক সময় হয় না যে তোমার দেখবা তুমি যখন ছোটবেলায় ছিলা, তো একটা জায়গায় পানি জমে আছে, তোমার আব্বু দেখবা যে এরকম দুই পাশে দাঁড়ায় তোমার এই পাশে নিয়ে এই পাশে পার করে দিচ্ছে, এরকম পার করে দেয়, ট্রান্সপোর্ট করে দেয়, এদিকে বলে ট্রান্সপোর্টার, জাস্ট পার করে দেয়। তো এখানে এই কোষের এখানে একটা ট্রান্সপোর্টার থাকে, নাম লিখে রাখতে পারো, তো সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার বলে এগুলোকে, লিখে রাখতে পারো। যদি তুমি খুব ভালো কিছু জানতে চাও তাই লিখে রাখতে পারো, সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার বলে। মানে এগুলো পরীক্ষায় লিখতে যাও না, হ্যাঁ, দরকার নাই। হাইস্ট এই শব্দটা লিখতে পারো, এই শব্দটা হাইস্ট লিখতে পারো, যেখানে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার ব্যবহৃত হয়। এটা কত নাম্বার, এগুলো লাগবে না, গ্লুট 2 গ্লুট 5 অনেকগুলো নাম আছে, লাগবে না তোমার। এই সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার ব্যবহার হয়, হয়ে হচ্ছে এখান থেকে যেখানে যায়, এখান থেকে রক্তে চলে যায়, এরকম করে ব্যবহৃত হয়। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে তাহলে আমাদের শর্করার ক্ষেত্রে আমাদের খুব বেশি প্রয়োজন নাই। একটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া, সক্রিয় শোষণ। সক্রিয় শোষণ মানে কখন শক্তির খরচ হয়, এই যে এখানে তোমার এই যে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার, না বাবা তোমাকে এমনি ধরে আলগে দিয়ে সরাই দিছে, এমনি টান দিয়ে তোমাকে রাস্তা পার করে দিছে, তো এখানে তোমার বাবার শক্তি খরচ হয়েছে, তো এটা হচ্ছে সক্রিয় শোষণ প্রক্রিয়া। সক্রিয় কেন? কারণ শক্তি লাগছে, ট্রান্সপোর্টার। শক্তিতে আসছে কোত্থেকে? শক্তি আসছে দ্য গ্রেট এটিপি থেকে। এটিপি কে আমরা সবাই জানি জৈব মুদ্রা বা ভাইজান শক্তি মুদ্রা বলা হয়। ঠিক আছে? ঠিক আছে কিনা ভাইকে এটা বলেন আগে, এতটুকু বুঝছেন কিনা, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা ভাইয়াকে বলেন। ঠিক আছে, বেশি বলে নাই, অল্প পড়া আছে আর। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন রক্তের মাধ্যমে শর্করাগুলো কোথায় যায় এটা একটু জেনে রাখা ভালো। ভাইয়া, রক্তের মাধ্যমে শর্করাগুলো হচ্ছে পোর্টাল সংবহন তন্ত্র। এই পোর্টাল নিয়ে আমি আজকে খুব বেশি পড়াচ্ছি না, কেন? কারণ তুমি রক্ত অধ্যায় এটা পড়ে আসছো, এই জন্য পড়াচ্ছি না। পোর্টাল সংবহন তন্ত্রে প্রবেশ করে, এরপর হচ্ছে তার যেখানে যাওয়া সেখানে সে যাবে। ঠিক আছে ভাইয়া? ওকে, তো শর্করাতে আমাদের খুব বেশি না, আমাদের মূলত অ্যাকচুয়ালি এখানে স্নেহ শোষণটা হচ্ছে খুব ভালো করে পড়তে হয়, কারণ এটা একটু এলাবোরেটলি আমাদের পরীক্ষা আসে। এবার দেখো আমিষ শোষণ। এবার দেখো আমিষ শোষণ। ওকে, আমিষ আমিষ শোষণ। ভাইয়া আমিষ, আসলে আমিষ ভেঙে আমরা সবাই জানি আমিষ ভেঙে পাওয়া যায় অ্যামাইনো অ্যাসিড, তাই না? অ্যামাইনো অ্যাসিড ঠিক একই কাহিনী ভাই, একই কাহিনী। অ্যামাইনো অ্যাসিডও ঠিক সেম ভাই, সেম এইভাবেই সেম আমরা সরকারের বেলা পড়লাম, এইভাবে সেম ভাবে ওরা অ্যামাইনো অ্যাসিডটাও আমাদের রক্তের মধ্যে প্রবেশ করে। কিভাবে? প্রথমে ফার্স্টে কোষের মধ্যে, এরপর রক্তের মধ্যে প্রবেশ করে। ঠিক আছে? ঠিক সেম ভাবে, সেম ভাবে দুইটা প্রক্রিয়া, একটা হচ্ছে ব্যাপন, একটা হচ্ছে ব্যাপন, আর একটা কি সক্রিয় শোষণ। একটা হচ্ছে ব্যাপন আর একটা হচ্ছে সক্রিয় শোষণ। ঠিক আছে? এই ট্রান্সপোর্টারের মাধ্যমে যখন হবে, পাম্পের মাধ্যমে যখন হবে, তখন তাকে বলবো সক্রিয় শোষণ, কারণ সেখানে এটিপি লাগবে। ট্রান্সপোর্টার কাজ করতে এটিপি লাগবে, মেশিন কাজ করতে এটিপি লাগে। ব্যাপন হচ্ছে যখন নরমালি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে, বেশি থেকে কমে যাবে, এটা তো শক্তির দরকার নাই, তাই না? অনেক পানি আছে, অল্প পানি ট্যাপ খুলে দিলা এমনি পানি চলে আসবে, শক্তি লাগবে না। তো এই ব্যাপন। হ্যাঁ, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার কিনা ভাইয়াকে জানাও তো সবাই, এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, কেউ কিন্তু অন্য কারো পড়া ডিস্টার্ব করবে না, ঠিক আছে? তোমার পড়া, তোমার ভাই আমার ঘুম চলে আসতেছে, ওকে ইউ স্লিপ। ভাইয়া আমার শরীর ব্যথা করতেছে, ওকে তুমি ব্যথা করে ভাই, তুমি এটা তো
ব্যথা করছে তোমার তো নিশ্চয়ই এখান থেকে টিপে দিবে না, ব্যথাকে ওষুধ খেয়ে ফেলো শেষ, রোজা আছে ওষুধ খাওয়া দরকার নেই, শুয়ে থাকো। বাট এটা তুমি মানে ওপেন সেকশনে বলার প্রয়োজন নাই, ঠিক আছে? কমেন্ট সেকশনে বলে এই মানুষের গোপন কথা গোপন করে রাখতে হয়। তোমার শরীরে মাথা ঝিমঝিম করতেছে, তোমার ঝিমঝিম করে করুক না। এদিকে মাইক তোমার তুমি কি কোনো বিষয়ে হলে তুমি কি ওই ইয়েতে মসজিদের মাইক দিয়ে বলো হ্যালো এলাকাবাসী আমার মাথা ঝিমঝিম করতেছে? কেন? ওয়াই? প্লিজ অ্যাভয়েড দিস টাইপ অফ স্ক্যাম। চলে আসি নেক্সট আমরা স্নেহ শোষণ প্রক্রিয়ায়। স্নেহ শোষণ এইটা হচ্ছে আমাদের খুব ভালো মতো পড়া লাগবে, এইটা খুব ভালো মতো পড়া লাগবে, ঠিক আছে? এটা খুব ভালো মতো পড়া লাগবে, কারণ এটা পরীক্ষায় আসে এবং আমি তোমাকে ছবি এঁকে পুরোটা তোমাকে ধারণা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আমাদের স্নেহ পরিপাক হওয়ার পরে ভাইয়া তোমরা জানো কি কি তৈরি হয় বলতো? স্নেহ পরিপাক হওয়ার পর তৈরি হয় একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, আর হচ্ছে গ্লিসারল, রাইট? ফ্যাটি অ্যাসিড আর কি গ্লিসারল। এখন কাহিনী হচ্ছে ভাইয়া ফ্যাটি অ্যাসিড আবার দুই রকমের, কিছু হচ্ছে একটু বড় বড় ফ্যাটি অ্যাসিড, কিছু হচ্ছে একটু বড় বড় ফ্যাটি অ্যাসিড, কিছু হচ্ছে একটু ছোট ফ্যাটি অ্যাসিড। ছোট পিচ্চি সাইজের ফ্যাটি অ্যাসিড, কিছু হচ্ছে ছোট সাইজের ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে? ওকে, তাহলে খেয়াল করো, তাহলে আমরা যে বললাম যে বড় আকারের ফ্যাটি অ্যাসিড, এটা কি ভাইয়া ছোট আকারের ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে? এটা আমি আবার একটু মুছে সুন্দর করে লিখে দিচ্ছি। তাহলে একটা হচ্ছে বড় আকারের ফ্যাটি অ্যাসিড, বড় আকারের ফ্যাটি অ্যাসিড, আর কিছু হচ্ছে ছোট ছোট ফ্যাটি অ্যাসিড। তাহলে বড় আকারের ফ্যাটি অ্যাসিড এবং ছোট আকারের ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে? এই আর হচ্ছে গ্লিসারল, এগুলো তৈরি হয়। তাহলে স্নেহ পরিপাক হওয়ার পরে বড় ফ্যাটি অ্যাসিড, ছোট আকারের ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এই জিনিসগুলো তৈরি হয়, ঠিক আছে? তো আচ্ছা আচ্ছা, এখন কাহিনী হচ্ছে আমি ছবিটা একটু আবার আঁকি, দেখো। ধরো এটা হচ্ছে তোমার ক্ষুদ্রান্ত্রের, সুন্দর করে আঁকি একটু। এটা মনে করো ক্ষুদ্রান্ত্রের এই একটা মাথা, এখানে মনে করো ক্ষুদ্রান্ত্রের কোষগুলোকে জাস্ট জুম করে দেখাচ্ছি। পাশে মনে করো রক্ত, ধরো এই পাশে হচ্ছে রক্ত, রক্তের আলটিমেটলি সবাই রক্তে যাবে। এটা হচ্ছে আমাদের কোষগুলা, এগুলো হচ্ছে ক্ষুদ্রান্ত্রের কোষগুলা। এটা হচ্ছে ভিতরে গহ্বর, খালি গহ্বরটা, খালি স্পেস যেখান থেকে খাবার ঢুকবে। তো ভাইয়া ছোট যে ফ্যাটি অ্যাসিড গুলা, বুঝছো, স্মল ফ্যাটি অ্যাসিড, যে ছোট ছোট ফ্যাটি অ্যাসিড, দেখো কি লিখতেছি, ছোট ছোট ফ্যাটি অ্যাসিড, তো সুন্দর করে লিখবা, প্লাস গ্লিসারল। দেখো ছোট ছোট ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল গুলা কি হয় জানো? ওরা ডিরেক্টলি ব্যাপন প্রক্রিয়ায় আন্তরিক কোষে প্রবেশ করে, সেখান থেকে আবার রক্তে চলে যায়। এগুলো হচ্ছে কোষ, ক্ষুদ্রান্ত্রের কোষ, আন্তরিক কোষ। ওরা ডিরেক্টলি ব্যাপন প্রক্রিয়ায় কোষে প্রবেশ করে, সেখান থেকে আবার রক্তে চলে যাবে। সেম ব্যাপন প্রক্রিয়া, কোনো সমস্যা নাই। এরা ব্যাপন প্রক্রিয়ায় কোষে প্রবেশ করে, আবার ব্যাপন প্রক্রিয়া রক্তে চলে যায়। ব্যাপন প্রক্রিয়ায় কোষে প্রবেশ করে, ব্যাপন প্রক্রিয়া রক্তে চলে যায়, ঠিক আছে? ওকে, এক পক্ষ আছে কিছুক্ষণ পরে এসে বলবে যে এই যে আবার 1 ঘন্টা পরে আসলাম, আবার ঘুম থেকে উঠলাম, আবার ড্যাশ করলাম। ওয়াই ম্যান, ওয়াই? তুমি ড্যাশ করছো না কি করছো, এটা কি তোমার এরা এসে বলতে হবে? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ, গুড। এবার আসি, দেখো এবার এটার পার্ট শেষ। এবার খেয়াল করো বড় বড় যে ফ্যাটি অ্যাসিড গুলো আছে, আমি এফ এ দিয়ে বুঝাচ্ছি ফ্যাটি অ্যাসিড, এফ এ ফ্যাটি অ্যাসিড, এফ এ, বড় বড় ফ্যাটি অ্যাসিড এবং মনে করো মনোগ্লিসারাইড, এটা মনোগ্লিসারাইড যারা আছে, মনোগ্লিসারাইড সহযোগে মনোগ্লিসারাইড, এর সাথে মনে করো তোমার পিত্ত লবণ, এরা সবাই একসাথে মিলে তৈরি করে মাইসেলি। কি তৈরি করে? মাইসেলি হিসেবে ওরা আসলে পরিবাহিত হয়, মাইসেলি। একসাথে পিত্ত লবণ সহযোগে কি তৈরি করে? মাইসেলি। পিত্ত লবণ কি করে? পিত্ত লবণটা হচ্ছে মাইসেলিকে এন্ট্রেন্সে হেল্প করে, ঠিক আছে? তাহলে মাইসেলি হিসেবে তারা একসাথে একটা কাঠামো তৈরি করে, মাইসেলি। এবং এই মাইসেলি, এই যে বড় বড় ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড, পিত্ত লবণ, মাইসেলি তৈরি করলো,
এর সঙ্গে ধরো চর্বিতে দ্রবণীয় যে ভিটামিন গুলো আছে এরাও এর সাথে যুক্ত, মানে চর্বির সাথে সম্পর্ক যাদের আছে সবাই এখানে একসাথে চলে আসে, সবাই একজোট যে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, এমন ভাবে জোট পাকায় যে আবার আমরা দেশ স্বাধীন করে নিয়ে আসবো, জোট পাকায় এরকম যে একটা বড় বড় ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড, পিত্ত লবণ, এরা একসাথে মিলে কি তৈরি করে? মাইসিলি। এই স্ট্রাকচারটাকে বলে মাইসিলি, এই কাঠামোটাকে বলে মাইসিলি। এর সঙ্গে এই যে চর্বিতে দ্রবণীয় ভিটামিন গুলো এসে সবাই যুক্ত হয়, ঠিক আছে? রাইট? হ্যাঁ, একজন হচ্ছে কলরব মানে কি? গুড। কলরব কি আসছে? মাইসিলি চলতেছে, কলরব কোথেকে আসলো? আচ্ছা, এতটুকু ক্লিয়ার তো সবাই? ওকে, ফাইন। ঠিক আছে, আমরা তাহলে সুন্দর করে দেখি ইনশাল্লাহ যে আমরা আবার একটু তোমাকে সামারাইজ করি, খেয়াল করো। প্রথমে স্নেহ যখন পরিপাক হয়, পরিপাকের ফলে আলটিমেটলি কি তৈরি হয়? বড় বড় ফ্যাটি অ্যাসিড, ছোট ছোট ফ্যাটি অ্যাসিড, সাথে হচ্ছে গ্লিসারল, তাই না? তো ছোট ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তারা ব্যাপন প্রক্রিয়ায় কোষ থেকে রক্তে চলে যায়, ভেরি গুড। আর বড় বড় ফ্যাটি অ্যাসিড মনোগ্লিসারাইড, পিত্ত লবণ সহযোগে মাইসিলি তৈরি করে এবং সেখানে চর্বিতে দ্রবণীয় ভিটামিন গুলো সবাই এসে যুক্ত হয়, গুড। এবার এই মাইসিলটা তারা একসাথে এই কোষের ভিতরে প্রবেশ করে, আর এই কোষের ভিতরে প্রবেশ করার সময় জাস্ট মাইসিলি হিসেবে সে পুরো রাস্তা মনে করে চলাচল করছে, বাট যখনই কোষের ভিতরে প্রবেশ করতে যাবে পিত্ত লবণ তখন বের হয়ে চলে আসে। পিত্ত লবণ হচ্ছে রিকশাওয়ালার মতো। রিকশাওয়ালা কি করে? ধরো আমাদের বাসায় তুমি কোথাও যাওয়ার জন্য রিক্সায় উঠছো, আর বাসায় ঢোকার সময় তুমি কি রিকশাওয়ালার সাথে করে ঘরে নিয়ে যাও যে চলো রিক্সা নিয়ে যাও না, তুমি তো রিকশাওয়ালার ভাড়া দিয়ে তুমি হচ্ছে বাসায় রুমের মধ্যে ঢুকে যাও, রিকশাওয়ালা হচ্ছে বাইরে তিনি থাকেন, তিনি পরে চলে যান। তাহলে একইভাবে পিত্ত লবণটা সেম, ওরে সুন্দর মতো আনায় টানায় রেডি করে ওরে ঘরের ভিতরে ঢুকাই দিয়ে পিত্ত লবণটা বাইরে বের হয়ে চলে আসে, শেষ। পিত্ত লবণটা বাইরে থেকে যায়, সে আবার আরেকজন ওই আরো যে ফ্যাটি অ্যাসিড আছে ওদেরকে আনতে চায়, ঠিক আছে? এই সিস্টেমে কিন্তু চলে। তাহলে পিত্ত লবণ হচ্ছে এখানে অনেকটা রিক্সা পুলারের মতো কাজ করছে। তুমি তো নিশ্চয়ই এমন করো না যে রিক্সা দিয়ে গেছো ও রিক্সা পুলারের সহ ঘরে নিয়ে গেছো, এটা তো করো না। তো একইভাবে বড় বড় ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড, পিত্ত লবণ সহযোগে যে মাইসিলি তৈরি করছিল, এই মাইসিলি সবাই কিন্তু ভিতরে ঢুকে যায়, খালি পিত্ত লবণটা বাইরে থেকে যায়, সে আবার নতুন আরেকজন আনতে গেছে। এরা সবাই ভিতরে যখন ঢুকে এরা সবাই একত্রে একটা যৌগ তৈরি করে, নাম হচ্ছে ট্রাইগ্লিসারাইড। এরা একত্রে একটা কি যৌগ তৈরি করে? ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড ওরা একত্রে কি তৈরি করে? ট্রাইগ্লিসারাইড নামক একটা যৌগ তৈরি করে, ঠিক আছে? আচ্ছা, এবার এই ট্রাইগ্লিসারাইডের উপরে খেয়াল করো সুন্দর করে, এই ট্রাইগ্লিসারাইডের উপরে এই যে উপরে একটা এরকম একটা আবরণ তৈরি হয়, স্ট্রাকচার এরকম একটা আবরণ তৈরি হয়। কিসের আবরণ? এটা হচ্ছে কথা। ট্রাইগ্লিসারাইডের উপরে একটা আবরণ তৈরি হয়। কিসের আবরণ? এই ট্রাইগ্লিসারাইডের উপরে কোলেস্টেরল, আবরণটা সুন্দর করে দেখো, কোলেস্টেরল এবং ফসফোলিপোপ্রোটিন। কোলেস্টেরল লেখার দরকার নাই, এটা লিখলে হচ্ছে। ফসফোলিপিড লিখলে হয়, তাও ডং করে লিখছে, ডং করে না, অ্যাকচুয়ালি প্রোটিন লাগবেই, সরি, কারণ লিপোপ্রোটিন, ফসফো লেখার প্রয়োজন নাই, লিপোপ্রোটিন লিখলে হচ্ছে। অ্যাকচুয়ালি লিপোপ্রোটিনের একটা আবরণ তৈরি হয়। প্রোটিনটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ আগেরবার পিত্ত লবণের সহায়তায় ভিতরে ঢুকছে, এবার তো পিত্ত লবণ নাই, এবার এই দেয়ালটা ক্রস করবে কেমনে? এই দেয়াল তো লিপিডকে ক্রস করতে দেয় না, আমাদের কোষ তো লিপিড দিয়ে ধাক্কায় চলে যাবে, এত সুযোগ নেই, প্রোটিন হিসেবে যেতে পারবে, ঠিক আছে? ফসফোলিপোপ্রোটিন একটা আবরণ তৈরি করে, ঠিক আছে? কিসের বললাম? ফসফোলিপোপ্রোটিন। ক্লিয়ার কিনা? ক্লিয়ার এতটুকু? আচ্ছা, তো আমি এই জিনিসটা আবার তোমাকে এই জিনিসটা বলতেছি, এটা তোমার এটা একটু কঠিন বিষয়, এটা ডেফিনেটলি কঠিন। সো এটা কঠিন জিনিসটা তুমি যখন পারবা তখন তুমি বেস্ট হবা। খেয়াল করো, বড় বড় ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড, পিত্ত লবণ, এরা একসাথে মিলে একটা কাঠামো তৈরি করে। সেই কাঠামোর নাম কি? সেই কাঠামোর নাম হচ্ছে মাইসেলি। ক্লিয়ার? আমি আবার বলি, দেখো, বড় বড় ফ্যাটি অ্যাসিড,
মনোগ্লিসারাইড পিত্ত লবণ সহযোগে একটা কাঠামো তৈরি করে। এই কাঠামোর নাম কি? কাঠামোর নাম হচ্ছে মাইসেলি। ভেরি গুড। মাইসেলিটা চলে 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 এখন সে কোষের ভিতর ঢুকবে। কারণ কি? ফার্স্টে ক্ষুদ্রান্ত্রের যে কোষ, এটার ভিতর ঢুকতে হবে, তারপর সেখান থেকে রক্তে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কেমনে সে কোষের ভিতর ঢুকবে? ক্ষুদ্রান্ত্রের কোষের মধ্যে। তো দেখা যাবে সবাই ঢুকে গেছে, পিত্ত লবণটা বাইরে থেকে যাবে। কারণ কি? পিত্ত লবণ সে তো রিক্সা পুলের মতো কাজ করতেছে এখানে। সে আবার অন্য অন্য যে বড় ফেটি আছে ওদেরকে আনতে যাবে, এদেরকে পাস করে রাস্তাটা অতিক্রম করাই দিয়ে আবার সে আনতে যাচ্ছে। গুড। এই যে যারা যারা ভিতরে ঢুকছে তারা সবাই একসাথে মিলে চর্বি কি করে এতক্ষণ যে এত সুন্দর পরিপাক হয়েছে, তারা ভিতরে গিয়ে আবার একসাথে হয়ে যায়, আবার একটা যোগ হয়ে যায়, নাম হয়ে যায় ট্রাইগ্লিসারাইড। আবার সে যে লাউ সে কদু ভিতরে গিয়ে সে আবার ট্রাইগ্লিসারাইড হয়ে যায়। তারপরে এই ট্রাইগ্লিসারাইডের উপরে একটা ফসফোলিপিড, ফসফোলিপোপ্রোটিন, নট ফসফোলিপিড, ফসফোলিপোপ্রোটিনের একটা আবরণ তৈরি হয়। এই আবরণটা কেন আবরণ তৈরি হয়? এই আবরণটা তৈরি হওয়ার কারণেই সে এই দেয়ালটাকে, এই মাঝখানের এই প্রাচীরটাকে ভেদ করে রক্তে যেতে পারে। কারণ এই আমাদের যে কোনো কোষগুলা কিন্তু লিপিডের জন্য আসলে অভেদ্য টাইপ, লিপিড পাস করতে পারে না। এটা কোষ ঝিল্লির গঠন তোমাদেরকে যখন পড়াইছি বা পড়াবো ইনশাল্লাহ আরো ভালো বুঝতে পারবে। এটা ওই কনসেপ্ট, ওগুলো আমি এখনো যাচ্ছি না। তুমি জাস্ট যারা পারো তারা চিন্তা করে ফেলো, যারা পারো না তারা হয়তো দেখার চেষ্টা করতে পারো, না পারলে সমস্যা নেই, আমি ইনশাল্লাহ তোমাদের পড়াবো, কোষের গঠনটা আমি পড়াবো। সো ফসফোলিপোপ্রোটিন একটা আবরণ তৈরি হয়। কেন তৈরি হয় এটা আমি বলে রাখতেছি, যেন সে এই দেয়ালটাকে ক্রস করতে পারে। শেষ। এই যে স্ট্রাকচারটা তৈরি হলো তাকে বলা হয় কাইলোমাইক্রন। এই যে নতুন যে স্ট্রাকচারটা তৈরি হলো ভাইয়া, এই স্ট্রাকচারটাকে বলে কাইলোমাইক্রন। এইটা তোমার নাম অনেক শুনছো, কাইলোমাইক্রন, এই নামটা তোমরা অনেক বেশি শুনছো। বাস, এবার সে কি করবে? কোষ ত্যাগ করে রক্তে চলে যাবে। এই যে কোষ ত্যাগ করে রক্তে গেল, এই যে কোষ ত্যাগ করে রক্তে গেল, এই কোষ ত্যাগ করে রক্তে যাওয়ার এই প্রক্রিয়াটাকে বলে এক্সোসাইটোসিস। এক্সো মানে কি? এক্সিট করা, সাইটো মানে কোষ, কোষ থেকে এক্সিট করে বের হয়ে চলে গেছে, এই জন্য বলে এক্সোসাইটোসিস। কি বলে? এক্সোসাইটোসিস। ঠিক আছে, ওকে ফাইন। আশা করি ইনশাআল্লাহ সবাই পারবা। তাহলে আমি এই যে লাস্ট আরেকবার বলে দিচ্ছি, আশা করি তোমাদের পিত্ত লবণে কি পাথর হয়? পিত্ত লবণে পাথর হয় না, পিত্ত নালীতে পাথর হয়। পিত্ত নালীতে, ঠিক আছে, তোমার কাছাকাছি গেছে, গুড। পিত্ত নালীতেই পাথর হয়, নালীর মধ্যে পাথর জমা হয়। আচ্ছা, তাহলে আমি আবার বলে দিই, বড় ফ্যাটি অ্যাসিড মনোগ্লিসারাইড পিত্ত লবণ সহযোগে কি তৈরি করে? মাইসেলি তৈরি করে। মাইসেলির মধ্যে সবাই কি ভিতরে ঢুকে? কোষের ভিতরে না, পিত্ত লবণ ঢুকে না, পিত্ত লবণ বাইরে বের হয়ে যায়, বাকি সবাই ভিতরে ঢুকে। ভিতরে ঢুকে তারা কোন যোগে যৌগ উৎপন্ন করে? ভিতরে ঢুকে সবাই ট্রাইগ্লিসারাইড তৈরি করে। ট্রাইগ্লিসারাইড, গুড। ট্রাইগ্লিসারাইডের উপরে একটা আবরণ তৈরি হয়, ভেরি গুড। আবরণের নাম কি? ফসফোলিপোপ্রোটিনের আবরণ। কিসের আবরণ? ফসফোলিপোপ্রোটিনের আবরণ, ভেরি গুড। এটাকে কি বলে একসাথে? এটাকে একসাথে বলে কাইলোমাইক্রন। কি বলে? কাইলোমাইক্রন। কাইলোমাইক্রনটা কোষ থেকে বের হয়, কোষ থেকে বের হয়ে রক্তে চলে যায়, কোষ থেকে যে বের হয় এক্সিট করে, কোষ থেকে বের হয়ে রক্তে যায়, এক্সিট করে রক্তে যায়, এই প্রক্রিয়াকে বলে এক্সোসাইটোসিস। কি বলে? এক্সোসাইটোসিস। শেষ। সো ইনশাআল্লাহ এইটা যারা পারবা, দে আর গোনা বি বস। কারণ এটা তোমাদের পরীক্ষা আসবে ইনশাআল্লাহ, মেইন কথা হচ্ছে এটা, পরীক্ষা আসবে। সো পরীক্ষা আসার মতো করে তুমি পারতে হবে। এইভাবে তুমি উল্লেখ, তুমি যদি খাতার মধ্যে নোট করে ফেলো তাহলে তুমি ভুলবা না। ঠিক আছে, এখানে একটু উল্লেখ করবা পিত্ত লবণ, জাস্ট এভাবে সবাই ঢুকতেছে, জাস্ট পিত্ত লবণ দিয়ে ক্রস দিবা, মানে পিত্ত লবণ ঢুকে নাই, পিত্ত লবণ বাইরে বের হয়ে গেছে। তাহলে তোমার মোটামুটি এই চারটার মধ্যেই সব চলে আসছে। ক্লিয়ার সবাই? ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তো ইনশাআল্লাহ যাদের প্রয়োজন হবে তারা আবার দেখে ফেলবা। এবার দেখি ভাইয়া বৃহদন্ত্রের কাজ। বৃহদন্ত্র আমাদের সিকাম কোলন মলাশয় আমরা পড়েছি, আগেই জোশ পড়ে ফেলছিলাম। বৃহদন্ত্র মূলত আসলে মল তৈরি করার জন্য ভেরি ইম্পর্টেন্ট, মল তৈরি করে। বৃহদন্ত্র মল তৈরি করে। তো মল তৈরি করা ছাড়াও সে প্রধানত পানি শোষণ করে, সে প্রধানত পানি শোষণ করে। ঠিক আছে, সে প্রধানত মল তৈরি করে, প্রধানত পানি শোষণ করে। সে মনে করো যে পরিমাণ পানি শোষণ করলে মলটা পারফেক্টলি তার ভিতরে যাবে, যে পরিমাণ পানি বডির দরকার আছে, সে মূলত সে পানি শোষণ করে। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট, বৃহদন্ত্রের মধ্যে কিন্তু কিছু ব্যাকটেরিয়া বসবাস করে। বৃহদন্ত্রের মধ্যে কিছু ব্যাকটেরিয়া বসবাস করে, ব্যাকটেরিয়া গুলো খুবই ভালো ব্যাকটেরিয়া, বুঝছো? ওরা ওই খাদ্যবস্তু পাচনে অংশগ্রহণ করে, খাদ্যবস্তুর পাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, পাচন ক্রিয়া, খাদ্যবস্তুর পাচন ক্রিয়ায়
অংশগ্রহণ করে, এবং এই ব্যাকটেরিয়া গুলো থেকে কিন্তু আমরা তোমার ভিটামিন কে, তারপরে ভিটামিন B12, এই ভিটামিন গুলো আমরা পেয়ে থাকি। ঠিক আছে, এরা দেখা যায় ব্যাকটেরিয়া গুলো এই ধরনের ভিটামিন উৎপন্ন করে থাকে। সো মেরুদন্ড ভেরি ইম্পর্টেন্ট, বোঝা যাচ্ছে আমাদের প্রত্যেকটা পার্টই ইম্পর্টেন্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর এই ব্যাকটেরিয়া গুলো যেহেতু আমাদের ভালোর জন্য কাজ করে, এই জন্য ব্যাকটেরিয়া গুলোকে বলা হয় মিথজীবী ব্যাকটেরিয়া। কারণ কি, এরা আমাদের সহায়তা করতেছে, আমাদের সাথে মিলেমিশে থাকতেছে, এই জন্য আমরা এটাকে বলি মিথজীবী ব্যাকটেরিয়া। ঠিক আছে, আচ্ছা ফাইন। এবার চলে আসি আমরা পেরিস্টালসিস। তোমাদেরকে আমি পড়াইছি, খাদ্যবস্তু যদি সামনের দিকে যায় সংকোচন প্রসারণের মাধ্যমে খাদ্যবস্তু সামনের দিকে আগায়, এটাকে বলে পেরিস্টালসিস। রাফিজ কি? রাফিজ হচ্ছে আঁশ জাতীয় খাবার, আঁশ জাতীয় খাবার, আঁশ জাতীয় খাবার এবং শাকসবজির মধ্যে থাকে, এবং এই শাকসবজির মধ্যে আঁশ জাতীয় খাবার থাকার কারণেই আমরা শাকসবজি খেলে আমাদের মল ত্যাগ ভালো হয়, কোষ্ঠকাঠিন্য দূর হয়। রাফেজ কেন খেতে হবে? কারণ কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য, কোষ্ঠকাঠিন্য যেন মল যেন শক্ত না হয়, তোমার বাথরুম করতে কষ্ট হবে, এরকম ঝামেলা যেন না হয়, জন্য অবশ্যই রাফেজ বা আঁশ জাতীয় খাবার খেতে হবে। সো কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য এই রাফেজ বা আঁশ জাতীয় খাবার খাওয়া হয়, এবং এটা কিন্তু ক্যান্সারের ঝুঁকিও কমায়। এই আঁশ জাতীয় খাবার খেলে ক্যান্সারের ঝুঁকি কমবে, তোমার কোলন ক্যান্সারের ঝুঁকি কমে, তারপরে তোমার মলাশয়ের ক্যান্সার, যেটা রেকটাল ক্যান্সার, হ্যাঁ সি রেকটাম, ওটা ঝুঁকি কমায়। সো এই জন্য আঁশ জাতীয় খাবার খেতে হবে রাফেজ। এরা কি করে? মল তোমার, এটা হচ্ছে তোমার মলের পরিমাণ বাড়ায়, হ্যাঁ, এবং ভালোভাবে ডেফিকেশনে হেল্প করে। ওকে ফাইন, সো ইনশাআল্লাহ পারবা। এবার চলে আসি আমরা আমাদের লাস্ট টপিক, স্থূলতা। এই টপিকের পর আমরা কিছু সিকোয়েন্স থেকে সলভ করবো, এবং দেখবা তুমি সব পারো ইনশাআল্লাহ। ইউ উইল সি ইউ ক্যান অ্যান্সার এনি টপিক ইন দিস চ্যাপ্টার। তুমি দেখবে সব পারো ইনশাআল্লাহ, সিকিউ আমি ধরলে দেখবে পারো। ওকে, স্থূলতা। এই যে মানুষ মোটা হয়ে যাচ্ছে, স্থূলতাকে আমরা খারাপ ভাবে নেই, তো এই যে বেশি বেশি খেতে 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 এরকম মোটা হয়ে যাওয়াটা স্থূলতা। তো স্থূলতাকে আমরা আসলে একটা পরিমাপ দিয়ে প্রকাশ করি, পরিমাপটাকে বলে বিএমআই। বিএমআই BMI means body mass index. Body mass index, it means BMI. Body mass index, BMI. BMI টা কিভাবে বের করে? মানুষের দেহের ওজন যেটা কেজিতে আছে, এই দেহের ওজনকে যখন তুমি তার উচ্চতা যেটা মিটার স্কয়ারে হিসাব করা হয়, উচ্চতা দিয়ে ভাগ করো, মিটার স্কয়ারে নিয়ে হিসাব করতে হবে, অবশ্যই ভাগ করবা। এই যে মানটা তুমি পাবা, এটাকে বলে বিএমআই বা বডি মাস ইন্ডেক্স, কেজি পার মিটার স্কয়ার। ঠিক আছে, এই এককে প্রকাশ করা হয়, এটা হচ্ছে সেই বিএমআই। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, তোমার বলছো ভাই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস পড়ার নেই। ভাইয়া গত ক্লাসেই পড়াইছি, হ্যাঁ তোমার খেয়াল ছিল না, তুমি এটা করে ফেলবা ক্লাসটা। গ্যাস্ট্রিক পিট 4 ধরনের কোষ পড়াইছি, হ্যাঁ। আচ্ছা ওকে, খেয়াল করো, এটা হচ্ছে রক্তকণিকা, এটা আরবিসি ধ্বংসের জন্য ওইখানে জন্য আনছিলাম, তো এটা এখানে আসছে। এটা হচ্ছে আমাদের হিমোগ্লোবিন, এটা অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন, তুমি ষষ্ঠ অধ্যায় ইনশাআল্লাহ পড়বা। দেখো হিমোগ্লোবিনে দেখছো 4টা চেইন, এই দেখো, একটা চেইন, 2টা চেইন, 3টা চেইন, 4টা চেইন। তো হিমোগ্লোবিন দেখছো, হিমোগ্লোবিন একটু বলে রাখি, হিমোগ্লোবিনের চেইন হচ্ছে 4টা, বুঝছো? 4টা চেইন, এবং দেখা যায় 4টা চেইনের প্রত্যেকটাতে এই দেখছো 4টা চেইন, কি সুন্দর না? এই 4টা চেইনে দেখো 4টা আয়রন আছে, দেখছো আয়রন 4টা, এই যে আয়রন 4টা, এই জন্য 4টাতে 4 অণু অক্সিজেন থাকে। 4টা চেইন, সো 4টা আয়রন 4 অণু অক্সিজেন বহন করে। এই জন্য একটা হিমোগ্লোবিন দেখছো টোটাল 4 অণু অক্সিজেন বহন করতে পারে। এই যে একটা হিমোগ্লোবিন টোটাল 4 অণু অক্সিজেন বহন করে। 4টা দেখতে পাচ্ছ তো, খুব ইজিলি তুমি দেখতে পাচ্ছ। তো আশা করি মানে কোনো কিছু দেখলে আসলে ভুল কম হয়, এই জন্য আমি পরে হলো ছবিগুলো অ্যাড করে দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, রোজা রেখে আমাদের জন্য এতক্ষণ ক্লাস নিচ্ছেন, আল্লাহ আপনাকে নেখায় দান করুন ইনশাআল্লাহ, আমিন। ধন্যবাদ, তোমাদের কথাগুলো আসলে খুবই ভালো লাগে, যখন তোমরা আমাদের দোয়া করো আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, এবং ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরও মনের আশা পূর্ণ করুক। ঠিক আছে, ওকে। ক্লাসটি কেমন পুরো অধ্যায়টা কেমন লাগছে তোমরা অবশ্যই বন্দিবশালা গ্রুপে সবার আমি রিভিউ দেখতে চাই। ঠিক আছে, যারা যারা আছো সবার রিভিউ দেখতে চাই, ইচ এন্ড এভরিওয়ান। ওকে ইনশাআল্লাহ, খেয়াল করেন। এবার চলে আসি, এটা হচ্ছে আমাদের সেই অ্যাকচুয়ালি ওই যে কাফার কোষ, এটা হচ্ছে কাফার কোষ, মস্তিষ্কের, সরি আমাদের যকৃতের ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজ যখন এক এক জায়গায় থাকে তখন এটা এক এক নাম হয়, যেমন
তোমার মস্তিষ্কে থাকলে নাম হয় মাইক্রোগ্লিয়া, যকৃতে হচ্ছে ম্যাক্রোফেজ, আবার ফুসফুসে থাকলে নাম হয় এলভিউলার ম্যাক্রোফেজ, অস্থির মধ্যে থাকলে নাম হয় অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাস্ট এরকম অনেক নাম আছে, এগুলো ইনশাআল্লাহ হয়তো ধাপে ধাপে পড়বা। বিএমআই একটা চার্ট আছে বইয়ে, সেটা কি খেয়াল করো, তোমার বিএমআই যদি 18.5 থেকে 24.9 হয়, ইউ আর গুড। এটাই কিন্তু আদর্শ বিএমআই, এটাই আদর্শ বিএমআই। 18.5 থেকে 24.9 এটা আদর্শ বিএমআই। যদি কারো বিএমআই 18.5 এর চেয়ে কম হয় তাহলে তার সমস্যা আছে। এটা হচ্ছে কি বলে, কম ওজন যেটাকে বলে। তোমাদের বইয়ের চার্টে, তোমাদের বই হিসেবে দেখবা এটাকে বলে কম ওজন, আর কি শরীরের ওজন কম, শরীরের ওজন কম, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, এবারে আসি, এই 3 নাম্বার এবং 4 নাম্বারটা পরীক্ষায় আসে এবং এটা প্যাচ লাগে। 25 থেকে 29.9, দেখো হিসাবটা কিন্তু খুবই সহজ, 4.9 করে বাড়বে। দেখো প্রতিবার কিন্তু 5, মানে 5 এর মতো একটা ব্যবধান থাকবে। 25 থেকে 30 এরকম কাছাকাছি একটা মান, 5 এর ব্যবধান, 4.9 আর কি, যাক সমস্যা নেই। তো 25 থেকে 29.9 এটা কিন্তু দেখো আদর্শ বিএমআই এর পরে এটা, তাই না? সো তোমার কাছে মনে হবে ভাইয়া এটা মনে হয় মানে মোটা হওয়ার প্রথম স্তর, না, এটা কিন্তু মোটা হওয়ার প্রথম স্তর না, এটা হচ্ছে অতিরিক্ত ওজন। এটা কি? অতিরিক্ত ওজন। এটা একটু খেয়াল করবা, তাহলে তোমার ভুল হবে না পরীক্ষায় এমসিকিউতে। এটা হচ্ছে অতিরিক্ত ওজন। আর এর পরেরটা 30 থেকে 34.9, আমি কিন্তু বিএমআই এর ম্যাথ কিন্তু তোমাদের পরীক্ষায় রাখবো বলে দিলাম। সো বিএমআই এর ম্যাথ প্র্যাকটিস করবা, ওজনের উচ্চতা দিয়ে স্কয়ার করে ভাগ করবা। আচ্ছা, এরপরে যেটা 30 থেকে 34.9, এইটা হচ্ছে মোটা হওয়ার প্রথম স্তর। এইটা হচ্ছে মোটা হওয়ার প্রথম স্তর, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা ভাই দেখো 35 থেকে 39.9, এটা হচ্ছে মোটা হওয়ার দ্বিতীয় স্তর। আর তো বলার প্রয়োজন নেই, বুঝতে পারছো, 40 বেশি হলে সেটা তৃতীয় স্তর। ঠিক আছে, এই চারটা ভেরি ইম্পর্টেন্ট। তার মধ্যে আমাদের এই দুটা, অতিরিক্ত ওজন এবং মোটা হওয়ার প্রথম স্তর, এই দুটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা প্যাচ লেগে যায়। অনেকে ভুলে অতিরিক্ত ওজনের কথা চিন্তা করতে পারে না, মাথায় আসে না। তো এটা ভুল করবে না, ঠিক আছে? রাইট, পারবেন তো এটা ইনশাল্লাহ? সবাই বিএমআইটা, নিজের বিএমআই বের করে ফেলো। আচ্ছা, তো যে শাখায় এই যে সরি, এটা একটু উপরে উঠে ফেলবো, ওয়েট। আচ্ছা, যে শাখায়, সরি, ইয়েস, চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় স্থূলতা নিয়ে আলোচনা, অস্ত্রোপচার, স্থূলতা রিলেটেড, মানে মোটা রিলেটেড, অবেসিটি রিলেটেড যে কোনো কিছু নিয়ে আলোচনা হয় চিকিৎসা বিজ্ঞানের যে শাখায়, তাকে বলা হয় বেরিয়াট্রিক্স। এমসিকিউর জন্য ভেরি ইম্পর্টেন্ট, বেরিয়াট্রিক্স। তো চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় স্থূলতা নিয়ে আলোচনা বা অস্ত্রোপচার এসব বিষয়ে কাজ করা হয়, তাকে বলা হয় বেরিয়াট্রিক্স। কি বলা হয়? বেরিয়াট্রিক্স। তো এখন স্থূলতার অনেক কারণ আছে ভাই, এই কারণে আমি কিছু কারণ তোমাকে সিকিউ সলভিং এ যাওয়ার আগে একটু কারণটা কিছু পড়ে আসি। সেটা হচ্ছে দেখো তোমার, আচ্ছা এই ছবিটা লাগতেছে না, তো এখানে আমি কারণটা পড়াই। আচ্ছা, এটা লাগতেছে না, এখানে কারণ পড়াই। স্থূলতার কারণ খেয়াল করো, স্থূলতার কারণ প্রথমটা হচ্ছে ভাই দেখো, কয়েকটা বেসিক কারণ আমি বলবো, সব কারণ বলবো না, যেটা আমাদের এমসিকিউতে লাগবে, আগে তুমি রিডিং দিবা। একটা হচ্ছে গুচ্ছ জিন। গুচ্ছ জিন কি? সেটা হচ্ছে যে ফ্যামিলি টু ফ্যামিলি, ধরো দেখবা যে যাদের বাবা মা একটু মোটা, তাদের বাচ্চা কাচ্চা একটু নরমালি মোটা হয়। এটা জিন জেনেটিক্যালি হয়, এটা কারো দোষ নাই। এটা বলে গুচ্ছ জিন। এবং দেখা গেছে বাংলা বিশ্বে স্থূলতার পিছনে 80% ক্ষেত্রে দায়ী হচ্ছে এই গুচ্ছ জিন। মানে দেখা গেছে বাবা মা হচ্ছে একটু ফেটি, বাবা মা হচ্ছে মোটা, তো বাবা মা থেকে ধরো জেনেটিক্যালি এটা আসছে, তখন তাকে আমরা বলি গুচ্ছ জিন। জেনেটিক্যালি আসছে, ঠিক আছে, এটাকে আমরা বলি গুচ্ছ জিন, ঠিক আছে? তো গুচ্ছ জিন, এরপরে মনে করো তোমার বাকিগুলো তো আসলে বুঝতে পারবে, খাদ্যাভ্যাস, কেউ যদি ওই পরিশ্রম না করে, হ্যান ত্যান, এগুলো একবার বাংলার কাহিনী। কিছু স্পেশাল রোগ আছে, যেমন মহিলাদের একটা রোগ আছে পিসিওএস বলে, পলিসিস্টিক ওভারি সিনড্রোম। তারপরে একটা হরমোনাল রোগ আছে কুশিং সিনড্রোম। এরপরে আরেকটা রোগ আছে তোমার হাইপোথাইরয়েডিজম বলে, থাইরয়েডের সমস্যা, হাইপোথাইরয়েডিজম।
থাইরয়েডিজম, এই রোগগুলোতে কিন্তু আস্তে আস্তে মানুষ মোটা হয়ে যায়, আস্তে আস্তে মানুষ মোটা হয়ে যায়, অটোমেটিক্যালি হয়, খাওয়া বেশি খাওয়া লাগবে না, অটোমেটিক্যালি হয়ে যায়, শরীরে ইমব্যালেন্স হয় একটা, ঠিক আছে। এই রোগগুলোতে এই সমস্যাটা হয়। তো এই গুচ্ছজনিত কারণে অনেক রোগ হয়, বুঝতে সরি, এই স্থূলতার কারণে সবার অনেক রোগ হয়। যেমন স্থূলতার ফলে তোমার মনে করো রোগ, মানে স্থূলতার কারণে স্থূলতার কারণে তোমার হার্টের রোগ থেকে শুরু করে হ্যান কোনো রোগ নেই যেটা হয় না। তার মধ্যে একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস, তুমি বলতে পারো ভাই এত এত রোগ আছে, স্ট্রোক আছে, সবই তো হয়, আপনি এটা কেন লিখছেন? কারণ তুমি পরীক্ষা হলে টাইপ 2 খেয়াল করো না, পরীক্ষা হলে তুমি ভুলে এমসিকিউ টাইপ 1 দাগায় দাও, এটা খেয়াল করতে হবে, এই জন্য এটা লিখছি। আর হার্টের সমস্যা, ব্রেনের সমস্যা, এগুলো ভুল হবে না, বলতে পারে এটা টাইপ 2 ডায়াবেটিস হয়, টাইপ 1 না, টাইপ 1 জেনেটিক্যাল, টাইপ 2 হইতে পারে তুমি মোটা হয়ে গেলে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের স্থূলতা। আচ্ছা, সো ইনশাআল্লাহ আশা করি পারবেন। চলেন ভাইজান আমরা এখন সিকিউ সলভ করি, দেখ জাস্ট বলবো পারো কিনা, তুমি জাস্ট বলবা পারো কিনা, এনাফ। একটা ছবি দিচ্ছে এ আর বি, এ হচ্ছে বোঝা যাচ্ছে যকৃৎ, যদি এটা ভুল না হয়ে থাকে যকৃৎ, বি হচ্ছে তোমার ক্ষুদ্রান্ত্র মানে ডিউরেনাম। বলছে শর্করা বিপাকে উদ্দীপকের এ অংশের ভূমিকা, মানে কি যকৃৎ কিভাবে শর্করা বিপাক করে, পড়াইছি না আমি, যকৃৎ কিভাবে শর্করা বিপাক করে আমি পড়াইছি। যে তোমার চিন্তা করে দেখো, গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, এই যে অংশগুলো পড়াইছি এগুলাই শর্করা বিপাক, ঠিক আছে। এটা হচ্ছে গ নাম্বারে 3টা পয়েন্ট ব্যাখ্যা করবা, ইনশাআল্লাহ এনাফ। একটা যকৃৎ, আমি কি করতাম এইচএসসি তে নাম্বার ভালো পাওয়ার জন্য ছবি আঁকতাম, সো একটা যকৃৎ ছবি এঁকে দিবা, জাস্ট কোনো কাজ নেই তাও এঁকে দিবা, কোনো সমস্যা, আঁকো ভাই, এটা আঁকতে কত সময় লাগছে, 2 সেকেন্ড, ইউ উইল গেট এ গুড ইমপ্রেশন। ওকে, খেয়াল করো, শর্করা এবং আমিষ জাতীয় খাদ্যের চূড়ান্ত পরিপাক উদ্দীপকের বি অংশের ভূমিকাই মুখ্য। আমি তো বলছি বি অংশ মানে কি ডিউডেনাম, এই দেখো ক্ষুদ্রান্ত্রের ডিউডেনাম, আমরা জানি ডিউডেনামের মধ্যেই শর্করার কতগুলো বিক্রিয়া মনে আছে, শর্করা পরিপাকের, আবার আমিষের পরিপাকের ওই জিনিসগুলো লিখবা। ক্ষুদ্রান্ত্রের যে শর্করা পরিপাকের অংশটা ছিল, আমিষ পরিপাকের অংশটা ছিল, এটা লিখবা ইনশাআল্লাহ, ঠিক আছে। তো তোমার এখানে প্রশ্ন শেষ, পারবা, ভেরি গুড। এবার দেখো আচ্ছা, এবার একটা প্রশ্ন দেখো, পরিপাক তন্ত্রে উদ্দীপকের পি, পি কি রে দেখতো, পি হচ্ছে দেখো পিত্তরস, এই যে এই হচ্ছে দেখো ছবিটা ক্লিয়ার না, এখানে হচ্ছে পিত্তথলি, এটা পিছনে হচ্ছে যকৃৎ, এই যকৃতের সামনে এই ডান পাশে আর কি এই পাশে করে দেখাইছে, উল্টা করে দেখাইছে, এটা হচ্ছে পিত্তথলি, কি এটা পিত্তথলি, পিত্তথলি মানে পিত্তরস বের করে, তাই তো। আচ্ছা, তাহলে পিত্তথলির ভূমিকা কি, ওই যে পিত্তরস না থাকলে কি হতো, পিত্তরসের মধ্যে এনজাইম থাকে। আচ্ছা, আরেকটা কনসেপ্ট একটু সবাই একটু খেয়াল করে রাখো, এই কনসেপ্টটা আমি একটু বলতে খেয়াল ছিল না, এটা এখনই বলে দিচ্ছি, খেয়াল করো। পিত্তরস ভাইয়া, পিত্তরসের মধ্যে কিন্তু লবণ থাকে, রাইট, কোনো এনজাইম থাকে না, নো এনজাইম, বলছিলাম মনে এই কথাটা, নো এনজাইম, কি থাকে, লবণ থাকে। এটা তোমাদের পড়াইছি, এই প্রশ্ন পারবা, এটা সমস্যা নেই, মানে আরেকটা কথা দেখাচ্ছি, লবণ থাকে ওই যে ইমালসিফিকেশন করে পিত্ত লবণ, এটা তো পড়াইছি, চর্বি জাতীয় খাদ্যকে টুকরা টুকরা করে ইমালসিফিকেশন করে, ছবি দেখে দিবা, এমনি ছবির একটা চর্বি টুকরা রাখবা, কিছু বাইল সল্ট লবণ টবণ দেখাবা, ছবিটা তোমাদের দেখাইছিলাম, দেখাবা, পরে দেখাবে সব পিচি পিচি হয়ে গেছে, এরকম টান দিয়ে দেখাবা, বুঝছো, এই ছবিটা তুমি আঁকতে পারবা, ছবিটা এখানে আছে, আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। সো নো এনজাইম, লবণ থাকে, লবণের নাম কি বলছিলাম, সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টরোকোলেট, ঠিক আছে। আচ্ছা, এটা মেইন কথা না, এটা তো আমি আগে পড়াইছি। এখন খেয়াল করো, পিত্তরসের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট কি থাকে, পিত্তরস বাইকার্বনেট নিঃসরণ করে, বাইকার্বনেট, এই বাইকার্বনেট নিঃসরণ করে, বাইকার্বনেট ত্যাগ করে, বাইকার্বনেট ত্যাগ করে বলে পিত্তরসটা কেমন হয়, ক্ষারীয় হয়, ক্ষারীয় হয়, ক্ষারীয় হওয়ার কারণ, এবং এই জন্যই কিন্তু ক্ষুদ্রান্ত্র ক্ষারীয়, এই জন্যই আমাদের ক্ষুদ্রান্ত্র কেমন, এই জন্যই আমাদের ক্ষুদ্রান্ত্র হচ্ছে ক্ষারীয়, এটার ক্ষুদ্রান্ত্রের পিএইচ মান হচ্ছে 8-এর কাছাকাছি, 7-এর চেয়ে বেশি, ক্ষারীয়, এই জন্যই আমাদের ক্ষুদ্রান্ত্র ক্ষারীয়, কারণ এখানে পিত্তরস কাজ করে, আর পিত্তরস থেকে বের হয় কি বাইকার্বনেট, এই জন্য আমাদের ক্ষুদ্রান্ত্র কেমন হয়, ক্ষারীয়, ঠিক আছে। আচ্ছা, ওদিকে পি গেল, এরপর হচ্ছে দেখো বলছে খাদ্য পরিপাকের চিত্রে আর এবং কিউ, আচ্ছা সরি, আমি এখানে পি পি খেয়াল না করে আমি কিউ খেয়াল করছি, সরি। আচ্ছা, আমি কনসেপ্টটা পড়ে ফেলছি, এখানে খেয়াল করো, পি হচ্ছে যকৃৎ বুঝাইছে, ভেরি গুড, আরো ইজি, আরো ইজি, যকৃৎ বুঝাইছে, কিউ এটা আমি তো এই পাশ থেকে দেখছি, তো পি দেখছি এটাকে, আচ্ছা এটা পিত্ত, ওকে ফাইন, এটা হচ্ছে কিউ পিত্তথলি, পি যকৃৎ, ভাই যকৃতের ভূমিকা যদি আমার ভুল না হয়ে থাকে, পি হচ্ছে যকৃৎ, রাইট। তো যকৃতের ভূমিকা আর বড় দরকার আছে, কত কিছু বলছে, কতগুলা পরিপাক করে, কতগুলা বিপাক প্রক্রিয়া তুমি দেখছো, তাই না, যকৃতে কত সুন্দর সুন্দর প্রক্রিয়াগুলো হয়, ভেরি গুড, পারবা তো। হ্যাঁ, লিভারই হবে, লিভারই হবে, ঠিক আছে, লিভারই হবে, ইউ আর রাইট। পি তো আমি খেয়াল করিনি, এদিকে পি আছে, আমার এই পাশ থেকে লাইটার আলো আমি খেয়াল করি নাই, এই যে পাশে পি, ভেরি গুড। লিভার তো কত, লিভারের ভূমিকা আমার বলার দরকার, মানে আমি কি লিভারের ভূমিকা পড়াইতে হবে, বলেন, সব পড়াইছি আলহামদুলিল্লাহ। আর হচ্ছে কি অগ্নাশয়, আগে দেখে নি ভালো করে, আর হচ্ছে অগ্নাশয়, ঠিক আছে।
যদি ইনকেস এটা পি দিত তাও তুমি পারতা, আমি অলরেডি তোমাকে দেখাই দিছি। সো ইনশাআল্লাহ নো টেনশন। এবার আসি খাদ্য পরিপাকে চিত্রে আর এবং কিউ এর উপর নির্ভরশীল। এই যে ওই আগের কথাটাই, কিউ লাগতেছে কেন, পিত্তরস ইমান্সিফিকেশন লাগতেছে, আবার কিউ আর লাগতেছে কি অগ্নাশয়, আর হচ্ছে অগ্নাশয় রস না আসলে তো কত বিক্রিয়া হবে না। তো ওখানকার কিছু বিক্রিয়া দিবা, 3-4টা বিক্রিয়া লিখবা, আর পিত্ত লবণের ভূমিকা লিখবা, এনাফ, ঘয়ের জন্য এনাফ। পারলে ছবিটা এঁকে দিবা, ছবি আঁকা কিন্তু কঠিন না। ধাতু মাছ আমাদের দেহ গঠনের প্রধান উপাদান, একটি বড় গ্রন্থি, এদের বিপাকীয় প্রক্রিয়ায় ভূমিকা রাখে। এক্স্যাক্টলি বুঝে গেছি, বড় গ্রন্থি মানে যকৃৎ। উদ্দীপকের প্রথম খাদ্যটার পরিপাক মানে ভাতের পরিপাক, শর্করা পরিপাক, স্টেপ বাই স্টেপ তোমার আমি পড়াইছি। যান্ত্রিক পরিপাক, রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাক 3টা ডাইমেনশন চিন্তা করতে হবে, যে মুখে কি হয়, পাকস্থলীতে কি হয়, ক্ষুদ্রাঞ্চে মানে ডিউডিনামে কি হয়। শেষ, প্রত্যেকটা কাহিনী করে লিখবা, এনাফ। লেখার মতো অপশন তুমি মানে এত সুন্দরভাবে লিখতে পারবা, চিন্তা করা যায় না অ্যাকচুয়ালি। উদ্দীপকে উল্লিখিত বাক্যের শেষ অংশ মানে যে বড় গ্রন্থি যকৃতের ভূমিকা, যকৃতের বিপাকীয় ভূমিকা কত সুন্দরভাবে আলহামদুলিল্লাহ বলছি। আশা করি ইনশাল্লাহ কোপাই দিয়ে আসবা। কুমিল্লা বোর্ড, উদ্দীপকের উল্লিখিত বি এর গঠন, বি হচ্ছে অগ্নাশয়, অগ্নাশয়ের গঠন ওই যে পড়েছি ভাইয়া, অগ্নাশয়ের মাথা, দেহ, লেজ। এরপরে প্রথম নালীটার নাম কি, উইসাং নালী। বহিঃখরা গ্রন্থি, অন্তঃখরা গ্রন্থি। বহিঃখরা কোনগুলো, লোবিউল বা এসিনাস। অন্তঃখরা কোনগুলো, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে কি আছে, 4 ধরনের কোষ, আলফা, বিটা, ডেল্টা, গামা বা পিপি কোষ। প্রত্যেকটা কাজ আছে, এনাফ। ছবি আঁকবা, শেষ। অনেক সুন্দর, ইনশাল্লাহ সব পারবা। সব আমি স্লাইড গুলো ওইভাবে সবকিছু আলহামদুলিল্লাহ বুঝাইছি। আমার মনে হয় তুমি স্লাইড গুলো যদি একবার সুন্দর করে ভেজা পড়াইছি, ক্লাসটা ফুল কমপ্লিট করো, তুমি আটকাবা না। সো আমার মনে হচ্ছে তুমি ইনশাল্লাহ পারবা। উদ্দীপকে উল্লিখিত এ গঠনটি সঞ্চয় ভূমিকা মানে যকৃতের সঞ্চয় ভূমিকা বলছে, সঞ্চয় ভূমিকার পাশাপাশি বিপাকীয় ভূমিকা পালন করে। লিখে শেষ করে ফেলা যাবে না, সঞ্চয় ভূমিকা কতগুলা, বিপাকীয় ভূমিকা কতগুলা। সো ইউ ক্যান রাইট a lot of things here. ঠিক আছে গাইস, কেমন ছিল ক্লাস বলেন তো? পারবা ইনশাল্লাহ, এগুলো সব পারবা, সব এই রিলেটেড টপিক গুলোই বেশি পরীক্ষা আসে, সব দেখছো, সব কিন্তু এগুলো আসে। এই যে পিত্তথলি, পাতার নাই গ্রন্থি, বিএমআই দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো বিএমআই দিয়ে কি দিছে, শুধুমাত্র খাদ্য গ্রহণে দায়ী নয়। এই যে দেখো, এইটা প্রশ্নটা খেয়াল করো, বলছে ওয়াই, দেখো বিএমআই খুব বাজে অবস্থা না, মোটা হয়ে গেছে, বলছে এই ওয়াই অবস্থানটির জন্য শুধুমাত্র খাদ্য গ্রহণে দায়ী নয়। এক্স্যাক্টলি, আমি তো বলছি তোমাকে খাদ্য গ্রহণ দায়ী নাই, যে গুচ্ছ জিনের কারণে হইতে পারে, কিছু রোগের কারণে হইতে পারে, একেবারে ওই পয়েন্ট গুলো আমি তোমাকে ধরাই দিছি। তো ইনশাল্লাহ তুমি টু দা পয়েন্ট অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। ওকে, তো প্রত্যেকের রিভিউ আমি দেখতে চাই। চলো আমরা এমসিকিউ সলভ করি, দেখি এমসিকিউ পারি কিনা গাইজ। খেয়াল করেন, যকৃৎ আবৃতকারী পর্দার নাম কি, উত্তর করো। যকৃতের আবৃতকারী পর্দার নাম কি, পড়েছি। যকৃতকে আবরণ করে কে, গ্লিসন্স ক্যাপসুল, রাইট। যকৃতকে আবৃতকারী পর্দার নাম কি, গ্লিসন্স ক্যাপসুল। পারবা, সব পারবা। জনাব কামালের বিএমআই মান 32.12, 30 থেকে 34.9 হচ্ছে মোটা হওয়ার প্রথম স্তর। তিনি স্থূলতার কোন শ্রেণীভুক্ত, এই যে প্রথম শ্রেণীর স্থূলতা, তাই না, ওই যে সিলেটা মনে রাখতে হবে। এটাই কিন্তু বেশি পরীক্ষা দেয়, কারণ এটাই সবাই ভুল করে, অতিরিক্ত ওজন না, এটা কিন্তু মোটা হওয়ার প্রথম স্তর। বা অতিরিক্ত ওজন কিন্তু যখন 26 দিলাম, 27 দিলাম, তখন কিন্তু অতিরিক্ত ওজন হইতো। আচ্ছা, এরপরে পরিপাকের সিক্রেটিন হরমোনের কাজ কি, পরিপাকের সিক্রেটিন হরমোনের কাজ কি, সিক্রেটিন কি করে, এই যে ভালো করে চিন্তা করে উত্তর করো। এই যে দেখো, পাকস্থলী, বলছিলাম গ্যাস্ট্রিকের উল্টা, তাহলে পাকস্থলীতে গ্যাস্ট্রিক রস নিঃসরণ বন্ধ করা, নাকি পাকস্থলী থেকে খাদ্য ডিউডিনামের গতি নিয়ন্ত্রণ করা, নাকি অগ্নাশয়কে খেয়াল করেন, তুমি উত্তর করো ভাইয়া। পাকস্থলীতে গ্যাস্ট্রিক জুসের উল্টা, বলছিলাম না উল্টা, গ্যাস্ট্রিক জুস নিঃসরণ বন্ধ করে সিক্রেটিন, আর আন্তরিক রস যেটা ক্ষুদ্রাঞ্চলের রস এটা বাড়ায়। সুন্দর করে আলহামদুলিল্লাহ পড়াইছি, সুন্দর করে। সো ইজি ফর ইউ। এই যে পাকস্থলী থেকে খাদ্য ডিউডিনামে আসবে কিনা, এটা কন্ট্রোল করবে কি, এটা কন্ট্রোল করবে কোলেসিস্টোকাইনিন। কারণ কি, পাকস্থলীতে চাপ দিলে খাবারটা মনে করে নিচে আসবে। তো চাপাচাপি সংকোচনের কথা বললেই কোলেসিস্টোকাইনিন। অগ্নাশয় রসকে চাপ দিবে, অগ্নাশয় বের হবে, এনজাইম বের হবে মনে করো। তো চাপের কাহিনী, সংকোচনের কাহিনী বললে কোলেসিস্টোকাইনিন, অন্য কাহিনী। যে কোন এনজাইমটি অ্যামাইলোলাইটিক, শর্করা পরিপাককারী এনজাইম কোনটা, অ্যামাইলোজ মানে শর্করা, পেপটাইডেস মানে প্রোটিন, লাইপেজ মানে লিপিড, বাদ মল্টেজ, এই যে মল্টেজ হচ্ছে শর্করা পরিপাককারী এনজাইম, সি মল্টেজ। ট্রিপসিন তো হচ্ছে আমিষ পরিপাককারী এনজাইম, ট্রিপসিন কি, আমিষ পরিপাককারী এনজাইম। মানব দেহে কোন গ্রন্থিতে কাফার কোষ পাওয়া যায়, সবাই পারি, আমরা সবাই পারি, সবাই বস। যকৃত, তাই না, যকৃতে পাওয়া যায় কাফার কোষ, সবাই বস, ভেরি গুড। এবার আসি, শরীরের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি, শরীরের সবচেয়ে বড় গ্রন্থি যকৃৎ, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই, এগুলো সব ম্যাক্সিমাম বোর্ডের প্রশ্ন।
কোন এনজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে? ব্যাকটেরিয়া পড়েছিলাম প্রথম ক্লাসে। আমাদের লালা গ্রন্থির মধ্যে যে লাইসোজাইম, আমাদের লালা গ্রন্থির মধ্যে যে লাইসোজাইম, সেই মূলত ব্যাকটেরিয়া ধ্বংস করে, পড়াইছিলাম। আমাদের লালা গ্রন্থির মধ্যে যে লাইসোজাইম, সেই মূলত ব্যাকটেরিয়া ধ্বংস করে ভাইয়া। পিত্তরস ক্ষরিত হয় কোনটি থেকে? পিত্তরস ক্ষরিত হয় কোন গ্রন্থি থেকে? একই প্রশ্ন আসছে। পিত্তরস তৈরি হয় কোথায়? পিত্তরস তৈরি হয়, দেখো, পিত্তরস তৈরি হয় যকৃতে, সবাই পারি। আর জমা থাকে কোথায়? পিত্তথলিতে। জমা থাকে কোথায়? পিত্তথলিতে। ঠিক আছে, ওকে। মিশ্র গ্রন্থি হতে নিঃসৃত হয়, মিশ্র গ্রন্থি থেকে কি? মিশ্র গ্রন্থি কোনটা আগে বুঝতে হবে। মিশ্র গ্রন্থি কোনটা ভাই? আমরা সবাই জানি মিশ্র গ্রন্থি হচ্ছে ভাইয়া অগ্নাশয়। মিশ্র গ্রন্থি কোনটা? অগ্নাশয়। মিশ্র গ্রন্থি হতে কি নিঃসৃত হয়? উত্তর করে দাও। মিশ্র গ্রন্থি হতে কি নিঃসৃত হয়? সোমাটোস্টেটিন। ভেরি গুড। গেস্টিন তো জি কোষ থেকে হয়, পাকস্থলীর জি কোষ থেকে। এগুলো এগুলো না বাদ। সোমাটোস্টেটিন হরমোন নিঃসৃত হয় নিচের কোনটি থেকে? এটা বলছি। যোগ সোমাটোস্টেটিন হচ্ছে আমাদের অগ্নাশয়ের ওই যে আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের ডি কোষ, তাই না? ডেল্টা কোষ থেকে। তো অগ্নাশয় থেকে, রাইট? পারবেন তো? ভেরি গুড, ভেরি গুড। একবারে কোবাই দিতে হবে ইনশাআল্লাহ এই অধ্যায়। নিচের কোনটি পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম? পাকস্থলী থেকে এনজাইম কোনটা? ট্রিপসিন হচ্ছে অগ্নাশয়ের বাদ, অ্যামাইলেজ বাদ, মুখে এটুকু আছে। রেনিন, এই যে দুগ্ধ আমিষ কেসিনকে প্যারাকেসিনে রূপান্তর করে, রেনিন এনজাইম। পাকস্থলী দুইটাই আছে, একটা পেপসিনোজেন, একটা রেনিন। এই যে দুগ্ধ আমিষ কেসিনকে প্যারাকেসিন। কোনটিকে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড বলা হয়? গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড কোনটা? গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, জিআইপি। এটা একটু সবাই চিন্তা করে উত্তর করতে হবে। গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, দেখি এটা আমার স্টুডেন্ট একটা পারা উচিত। মানে এটা আমি বাকিদের কথা জানি না, যে আমার স্টুডেন্ট যারা ক্লাস করছে তারা ইনশাআল্লাহ পারা উচিত, তারা পারা উচিত। দেখো, গ্যাস্ট্রিক ইনহিবিটরি মানে কি? গ্যাস্ট্রিককে বাধা দিচ্ছে, গ্যাস্ট্রিকের বাধা দিচ্ছে। বাধা কি পড়েছিলাম? গ্যাস্ট্রিককে বাধা দেখে অ্যান্টারোগ্যাস্ট্রন পড়েছিলাম না? এন্টি পার্টি বলছিলাম, কিন্তু এন্টি মানে বিপরীত পড়াইছি, এন্টি মানে বিপরীত। সো এন্টারোগ্যাস্ট্রন এইটাই কিন্তু বাধা দেয়। আমি আজকে প্রত্যেক এই যে লাস্ট পর্যন্ত যে কয়েকশো মানুষজন ক্লাস করতেছো, প্রত্যেক পার্সনে কিন্তু আমি একটা রিভিউ ডিমান্ড করি। আমি ইনশাআল্লাহ আশা করবো সবাই রিভিউ, আমি ক্লাস শেষে আস্তে আস্তে রিভিউ দেখবো সবার, ঠিক আছে? তো ইনশাআল্লাহ এই যে পড়াইছি, এটাও পড়াইছি, ঠিক আছে? রাইট, চলে আসি। লাইপোলাইটিক এনজাইম কোনটা? অ্যাকচুয়ালি তোমাদের আমার স্লাইডের মধ্যে এখানে এগুলো তোমাদের পরীক্ষার প্রশ্ন ছিল। এই যে তোমাদের পরশুদিন মোস্টলি পরীক্ষা হওয়ার কথা, এগুলো ম্যাক্সিমাম পরীক্ষার প্রশ্ন। আমি পরীক্ষার প্রশ্ন চেঞ্জ করে দিতে হবে। টাইপ স্লাইডে এমসিকিউ, ওই স্লাইডের জায়গায় এই স্লাইড চলে আসছে। লাইপোলাইটিক এনজাইম কোনটি? লাইপোলাইটিক হচ্ছে লিপিডকে পরিপাক করে। লিপিডকে ভাগাকে, দেখো চিন্তা করে দেখো, এখানে লিপিডকে পরিপাককারী এনজাইম কোনটি? অ্যামাইলেজ, কোলাজিনেস, ইলাস্টেস, লেসিনেস। আচ্ছা, এই প্রশ্নটা একটু চিন্তা করতে হবে তোমার। কোলাজিনেস কিন্তু, কোলাজেন কিন্তু আমিষ, বাদ। বলো এবার ইলাস্টেস আর লেসিথিনেস, এর মধ্যে তোমাদের বইয়ে কিন্তু লেসিথিনেস দেয়া আছে। সো অ্যানসার হচ্ছে লেসিথিনেস দেওয়াটাই বেটার, লেসিথিনেস, ঠিক আছে? এটা হচ্ছে লাইপোলাইটিক এনজাইম। ওকে ফাইন, এটা তোমাদের বই হিসেবে এটা অ্যানসার করাটা ভালো। আমার স্টুডেন্ট হিসেবে পারছো, ভেরি গুড, থ্যাংক ইউ। ভেরি গুড, ভেরি গুড, ইনশাআল্লাহ পারবা। ওকে, নেক্সট খেয়াল করো। যকৃতের সাইনোসয়েড গুলো কোন ধরনের কোষ দিয়ে আবৃত? যকৃতের সাইনোসয়েড গুলো চারপাশে কোন ধরনের কোষ থাকে? আলফা, বিটা, গামা, এইসব কোষ তো সাইনোসয়েডে থাকবে না, তাই না? এটা আমাদের আইলেটস ল্যাঙ্গারেন্সের কোষ। তো এটা ইনশাআল্লাহ এমনিতেই বলা হচ্ছে। দুর্দান্ত প্রশ্ন। কোনটি আমিষ পরিপাককারী এনজাইম? পারবা, পারবা, এগুলো সহজ। আচ্ছা, এটা এটা বলো। অনেকবার বলছি, সবচেয়ে বেশি খাদ্যসার শোষিত হয় কোথায়? জেজু নামে, ঠিক আছে? সো ইনশাআল্লাহ এমসিকিউ টাইল। আচ্ছা, এটা বলো, টায়ালিন নিঃসৃত হয়, সরি সরি সরি, টায়ালিন নিঃসৃত হয় কোনটি থেকে? টায়ালিন কোত্থেকে বের হয়? টায়ালিন, টায়ালিন নিঃসৃত হয় কোনটি থেকে? টায়ালিন, টায়ালিন নিঃসৃত হয় কোনটি থেকে? টায়ালিন হচ্ছে লালা গ্রন্থি থেকে, তাই না? লালা গ্রন্থি থেকে টায়ালিন, লালা গ্রন্থি ছিল টায়ালিন এবং মল্টেস। মিস্টার টম, মিউকাস, টায়ালিন, মল্টেস। মিস্টার টম, মিউকাস, টায়ালিন, মল্টেস। কোনটি শর্করা পরিপাককারী এনজাইম? শর্করা পরিপাককারী এনজাইম হচ্ছে বলেন কোনটা? টায়ালিন, রাইট? শর্করা পরিপাককারী এনজাইম হচ্ছে টায়ালিন। ভেরি গুড। বহুভুজাকার কোষ দেখা যায়, পারবা, এগুলো ছিল ওই যকৃতে। যকৃতের মধ্যে কোষগুলো এরকম এরকম বহুভুজাকার কোষ, তো এই জন্য বলছে। বহুভুজাকার কোষ দেখা যায় কোথায়? যকৃতে। বহুভুজাকার কোষ কই দেখা যায়? যকৃতে। মোস্ট প্রবাবলি এগুলো ছিল, যে একটা সমস্যা নাই ইনশাআল্লাহ, থাকলেও পারবে না পড়া।
আমি নট শিওর, এখন আমার মনে হচ্ছে না, আমার মনে হয় স্লাইডে গুলে আসছে কিছু এনজাইম। যা কোনটি আমিষ পরিপাককারী এনজাইম? ভাই এটা যদি পড়াইতে হয় আর বলার কিছু নাই। কোলাজিনেস, এই যে আমিষ পরিপাককারী কোনটা? কোলাজিনেস, এই যে কোলাজিনেস, কোলাজেন। কোলাজেন কিন্তু আমিষ, দেখো অনেকে আবার আবেগে স্নেহ ভাবতে পারো, আমিষ পরিপাককারী এনজাইম কিন্তু কোলাজিনেস। ঠিক আছে। ক্ষুদ্রান্ত্রের ক্ষুদ্র ক্ষুদ্রান্ত্রের ক্ষুদ্রাংশ কোনটা? ডিউডেনাম, জেজুনাম নাকি ইলিয়াম? কোনটা? পাইলোরাস তো পাকস্থলী বাদ, ডিউডেনাম। এটা 25 সেন্টিমিটার, তোমাদেরকে দৈর্ঘ্য সহ পড়াইছি। জেজুনাম কত? 2.5 মিটার। বিলিভ ইট অর নট, তুমি যদি ক্লাসটা করো ইনশাআল্লাহ, বাকিটা হচ্ছে ইলিয়াম। বাকিটা তুমি দেখবে যে ক্লাসটা করো, যদি পুরোটা করে থাকো ইনশাআল্লাহ তুমি ম্যাক্সিমাম এমসিকিউ তুমি পারবা। ঠিক আছে। কিছু এমসিকিউ তোমাকে এডমিশনের জন্য হলেও এক্সট্রা পড়তে হবে, সেটা পরের কথা, বাট এখন ম্যাক্সিমাম তুমি ইনশাআল্লাহ পারবা। আর এমসিকিউ তো নিজের প্র্যাকটিস করতে হয়। সো দ্যাটস ইট। আমরা অ্যাকচুয়ালি আজকে ক্লাসে কি কি পড়লাম এটা একটু আমরা সামারাইজ করে দেখেন। আমি পরিপাক এবং শোষণের টোটাল অধ্যায় আমাদের শেষ করে দিলাম। সো এ বিগ চ্যাপ্টার নেমড পরিপাক ও শোষণ, এই চ্যাপ্টারটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হলো। এন্ড টাইমিংটা একটু খেয়াল করো, আমরা 2 দিন ধরে আমরা ক্লাস নিয়েছি। 2 দিনে 2টা ক্লাসে 2 ক্লাস, 2টা ক্লাস নিয়েছি কেন? তোমার সুবিধার্থে, যেন তোমার এক ক্লাসে প্যারা না হয় টোটাল। এবং সব মিলিয়ে আজকে আমাদের কত সময় হয়েছে দেয়ার ওখানে, ধরো অ্যাভারেজ হচ্ছে তোমার প্রায় 6 আওয়ারের কাছাকাছি ক্লাস, 6 আওয়ার প্লাস। সো 6 আওয়ার 30 মিনিট প্লাস মোস্ট প্রবাবলি, আমি 6 আওয়ারটা ধরছি, এটা 6 আওয়ার প্লাস টাইম নিয়ে হচ্ছে আমাদের ক্লাস হয়েছে। আমরা এখানে একবারে বেসিক কনসেপ্ট আলহামদুলিল্লাহ তোমাকে যতটুকু পসিবল ইচ এন্ড এভরিথিং আমি তোমাকে পড়িয়েছি। আমি তোমাকে অ্যানিমেশন ভিডিও দেখিয়েছি শুরুর প্রথম ক্লাসে, তুমি খেয়াল করেছো হয়তোবা। আমি তোমাকে পিকচারাইজড প্রেজেন্টেশন করেছি যেন তুমি জিনিসগুলোকে ভিজুয়াল করে তুমি চিন্তা করতে পারো এবং তোমার কাছে পড়াগুলো ভালো লাগে। রিপিট করেছি আমরা সুন্দর করে, আমরা আমাদের সিকিউ এমসিকিউ সলভ করেছি। সিকিউ এমসিকিউ সলভ করতে গিয়ে দেখেছি যে আসলে কিছুই আমাদের বাকি নাই, ওই এক জায়গাতেই আমি সব শেষ করে দিছি। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ, থ্যাঙ্কস টু অল মাই স্টুডেন্টস, and I love you all because you guys supported me always. You guys have supported me always. Thank you. So ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে নেক্সট ক্লাসে, হয়তোবা এই মাসের শেষ দিকে। সো সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে। ইনশাআল্লাহ আমরা বেস্ট রেজাল্ট করব। আল্লাহ হাফেজ। আমার সার্জারির পিক ইনশাআল্লাহ আরেকদিন দেখাবো।